আসিয়া আরাহামের মুখে নিজের নামটা শুনে থমকে দাঁড়াল। বোরকার দুই পাশে দুই হাত দিয়ে মুঠি করে ধরে ধীরে ধীরে পিছনের দিকে ঘুরল। আসিয়া প্লিজ তুমি রাগ করো না আমার উপর। এমন কথা শুনে আমি নিজেকে এখানে আসা থেকে আটকে রাখতে পারলাম না। আসিয়া চলো আমার সাথে আমরা বিয়ে করব আজই। আরাহাম। আয়াতের মুখে বিয়ের কথাটা শুনে আমি আকাশ থেকে পড়লাম। বিয়ে এসবের মানে কি? সবার আগে আপনি এখন এখান থেকে চলে যান প্লিজ। আর হঠাৎ কি এমন হয়েছে যার কারণে আপনার আমার কলেজে চলে আসতে হলো? আসিয়া। নূর তুই রাগ করিস না। আমি আরাহামকে তোর বিয়ের কথাটা বলেছি, কারণ আমি জানি তুই নিজে থেকে তো কখনো তোর সমস্যার কথাটা বলতে পারবি না। পপি। পপি তুইও না। একবার আমার সাথে কথা তো বলে নিবি। আয়াত আপনাকে কি আমি বুঝাতে পারছি কিনা ঠিক জানি না। আমি কোনো সমস্যায় নেই। সামান্য একটু সমস্যা ছিল, সেটাও এখন নেই। কেউ দেখলে ভাইয়াকে বলে দিল আপনি আমার কারণে বিপদে পড়ে যাবেন। ভাইয়ার রাগ খুব খারাপ। আসিয়া। তুমি কেন ভয় পাচ্ছ? ও বুঝতে পারছি তুমি ভয় পাচ্ছ তোমার ভাই জানলে আমাকে মারবে এটা ভেবে। আমি কি তোমার ভাইকে ভয় পাই নাকি? তুমি অযথা এসব ভেবে কেন সময় নষ্ট করছ? আজ হোক কাল হোক বিয়ে তো তুমি আমাকেই করবে নাকি? বিয়ের কথা শুনতাই লজ্জায় আসিয়া নিজের চোখ নামিয়ে নিল। আমি আমার বাড়িতে তোমার সম্পর্কে বাবা মাকে সব বলেছি, তারা দুজনেই রাজি। সো কোনো প্রবলেম নেই। চলো আমরা বিয়ে করে ফেলি। যেটা কয়েকদিন পরে হবে সেটা আজ এখন করলে কোনো সমস্যা আছে? আরাহাম। আসিয়া এক হাত দিয়ে আরাহামের মাথার চুলগুলো আলতো করে ছুঁয়ে এলোমেলো করে দিয়ে বলল, আয়াত আপনি আসলেই একটা পাগল। বলে আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে পপির হাত ধরে ক্লাসের দিকে চলে গেল। আসিয়া যাচ্ছে আর মাঝে মাঝে পিছন ফিরে এক পলক আরাহামকে দেখে নিচ্ছে। আসিয়া। এই প্রথমবার আসিয়া ওর হাত দিয়ে আমার চুলগুলো স্পর্শ করেছে। আমি সেই মুহূর্তের মধ্যেই নিজেকে হারিয়ে ফেলেছি। যাওয়ার সময় বারবার ওই সুরমা লাগানো মায়াবী চোখের চাউনি আমাকে পাগল করে দিয়েছে। আমি মুগ্ধ নয়নে আসিয়ার চলে যাওয়াই দেখছিলাম। এতটাই মুগ্ধ যার কারণে ওকে জিজ্ঞেস করাই হয়নি ওদের বাড়ি থেকে কয়েকদিন আগে আমাকে কে কল করেছিল। আর আসিয়া নিজেও তো কথা বলেছে, তাহলে মানা করছে কেন? বারান্দায় মোবাইলের টর্চের আলোতে ওর মায়ভরা মুখ, সেটা তো কোনো স্বপ্ন হতে পারে না। কলেজ শেষে আসিয়া পপির সাথে বাহিরে বের হতেই দেখে আসিফ গাড়ির ভিতরে বসে আছে। আসিয়াকে দেখা মাত্র আসিফ জানালার কাচটা নিচে নামিয়ে দিল। পপি আসিফকে দেখে আসিয়ার পিছনে গিয়ে লুকাল। কি ব্যাপার বলতো? তুই ভাইয়াকে দেখামাত্রই লুকাচ্ছিস কেন? আর ভাইয়া ও সকালে কি সব বলল? আসিয়া। আসিফ গাড়ি থেকে মাথাটা একটু বের করে। নূর কথা বন্ধ করে চলো। আসিফ। আসিফের কথায় পপির মনটা খুব খারাপ হয়ে গেল। আর মুখটা ভার করে আসিয়ার হাতটা ছেড়ে দিয়ে হাঁটতে শুরু করল। আসিয়া আর কোনো কথা না বলে গাড়িতে গিয়ে উঠে বসল। আসিফ গাড়ির আয়নার মধ্যে পপির চলে যাওয়া দেখছে। এই ব্যাপারটা আসিয়ার চোখে পড়ল। ভাইয়া পপি কি কিছু করেছে? পপি হেঁটে বাসায় যাচ্ছে, তুমি একবার সৌজন্য বোধের জন্য হলেও একটু বললা পর্যন্ত না? আসিয়া। কই কিছু হয়নি তো। এমনিতেই বললাম। আসিফ। আমি স্পষ্ট বুঝতে পারলাম ভাইয়া আমার কাছ থেকে কিছু লুকাচ্ছে। ভাইয়া কিছু হয়নি বলাতে আমি আর সাহস করে কিছু বলতে পারলাম না। কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। বাড়ির নিচে এসে গাড়ি থামল। আমি গাড়ি থেকে এক পা বাহিরে কোনোরকম ভাবে রাখতেই চোখ পড়ল আয়াতের দিকে। আয়াত ঠিক দুই বাড়ির মাঝখানে দাঁড়িয়ে আছে। আমাকে দেখামাত্রই আয়াতের ঠোঁটের কোণে মনকাড়া এক হাসি ফুটে উঠল। আমি দেখে ও না দেখার ভান করলাম ভাইয়া সাথে আছে বলে। গাড়ি থেকে নেমে দাঁড়াতেই আয়াত আমার দিকে এগিয়ে আসতে লাগল।
ভয় আমার হাত পা আবারও কাঁপতে লাগল। আমি মাথা নিচু করে সোজা গেইটের ভিতর ঢুকে গেলাম। আর এক নজরও আয়াতকে দেখার চেষ্টা করলাম না। তাড়াহুড়োয় আমি আমার কলেজ ব্যাগ টাই গাড়ি থেকে নিয়ে নামতে ভুলে গেছি। দৌড়ে সিঁড়ি দিয়ে উঠছি, হঠাৎ আমার ব্যাগের কথা মনে হওয়াতে আবার নিচে নামলাম। আর গেইটের ভিতর থেকেই উকি মারলাম এটা দেখার জন্য আয়াত কি এখনো দাঁড়িয়ে আছে নাকি চলে গেছে। গেইটের বাহিরে উকি মারতেই ভাইয়ার চোখে চোখ পড়ে গেল আমার। আর আয়াতও এখনো বাড়ির নিচেই আছে, আর ভাইয়ার সাথে কিছু একটা নিয়ে কথা বলছে। ভাইয়া আমাকে দেখতেই ডাক দিয়ে বসল। নূর, কি হয়েছে, কোনো সমস্যা? আসিফ। বাহিরে উকি দেওয়ার কারণ থাকা সত্ত্বেও আমি ভয় ভাইয়াকে কিছুই বলতে পারলাম না। ইয়ে মানে ভাইয়া, আসিয়া। কি মানে করছিস? কিছু বলবি? আসিফ। ভাইয়া, গাড়িতে কলেজের ব্যাগটা ভুলে রেখেই নেমে গেছি, আসিয়া। আচ্ছা তুই দাঁড়া, আমি এনে দিচ্ছি, আসিফ। আয়াতের দিকে এক নজর তাকিয়ে বুঝার চেষ্টা করছিলাম সব ঠিক আছে কিনা। আয়াতকে দেখে তো টেনশনের কিছুই মনে হল না। হাসি হাসি মুখ করে আমার দিকে তাকিয়ে এক চোখ টিপল। ভাইয়া গাড়ি থেকে আমার ব্যাগটা এনে আমার হাতে দিতেই আমি বাড়ির ভিতরে চলে আসলাম। বাড়িতে এসেছি দুপুর থেকে গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। আমি মাগরিবের নামাজ পড়ছি, তখন মা আমার রুমে এসে আমার পিছনে বসে আছে। আমি বুঝতে পারলাম মার নিশ্চয়ই আমার সাথে কোনো কথা আছে, যার কারণে আমার নামাজ শেষ হওয়ার জন্য অপেক্ষা করছে। আমার যতটুকু সময় লাগে প্রতিদিন আজও ততটুকুই লাগল। আমি নামাজ শেষ করে নামাজের পাটিটা ভাঁজ করতে করতে মাকে জিজ্ঞেস করলাম, মা কিছু বলবে? বাবা কি সানায়া আপুকে বুঝিয়ে বলতে পারছে? আর তুমি কি আমার উপর রাগ মা? আসিয়া। রাগ করব কেন তোর উপরে? সানায়াকে যা বলার বলছে তোর বাবা। ও বুঝতে পারছে, কিন্তু ওই বাড়ি থেকে তাদের একটাই কথা, কেন আমরা না করলাম। তারা কারণ জানতে চায়। এখন তাদের ছেলে যে ভালো না এটা তে আর মুখের উপরে জানলেও বলা যায় না। তাছাড়া সানায়ার মাত্র কাবিন হইছে মা। ও তাহলে বাবা আমার কথা বলতো যে মেয়ে এখন বিয়ে করতে চায় না, কথাটা বলে আমি নিজেই হা করে আছি। আর মাও আমার দিকে চেয়ে আছে অবাক হয়ে। না মানে? আসিয়া। এত মানে টানে চিন্তা করে এখন আর লাভ নাই। তোর কথায় বলেই গেছি যা আমি বলতে এসেছিলাম মা। বাবা সানায়া আপুকে মানা করে দিছে শুনে মনে ভীষণ শান্তি ফিরে পেলাম। মা আর আমি কথা বলছি, তার মধ্যে হুট করে আশ্রিকা এসে মাকে জড়িয়ে ধরে। মা আর মেয়ে কি কথা বলছো? হুম। তোমরা সবাই সবসময় সবকিছু থেকে আমাকে কেন দূরে রাখতে চাও বলো তো? আশ্রিকা। তোকে দূরে রাখি না, তুই শুনলে তুই নিজেই বলবি এসব থেকে আমাকে দূরে রাখো মা। আচ্ছা শুনি, কি এমন কথা? এমনও তো হতে পারে এবার আর দূর না থেকে কাছে থাকার কথা বলতে পারি। আশ্রিকা। নূর ওর ফাইজলামি কথায় কান না দিয়ে শোন। আসিফ বলল কাল দুপুরের পর নাকি পাশের বাড়িতে তাবলিগ হবে। ওই বাড়ির ছেলেটা দাওয়াত করছে। বলছে বাসার সব মহিলা জানো দুপুরের পর সেখানে থাকে। মা তুমি কি ভাবছ যাবে ওই বাড়িতে? আসিয়া। আমি তো কাল যেতে পারবো না। সানায়া কাল চলে আসবে। জামাই আসবে সানায়াকে দিতে। এখন আমি মেয়ের মা হয়ে বাসায় না থাকলে কেমন হবে? আগে থেকে জানা থাকতো এই সম্পর্কে তাহলে সানায়াকে বলতাম আর একটা দিন পর আসতে। হঠাৎ ছেলেটা আসিফকে বলল, আর পাশাপাশি থাকি, কেউ না গেলেও তো কেমন দেখাবে। মনে মনে খারাপ ভাবে নাকি যে মুসলিম হয়ে কেউ আসলো না? আর তোর তো এসবের প্রতি অনেক টান, আল্লাহর রহমতে তো তুই চলে যা কালকে। মা মনে মনে খুব খুশি লাগছিল আমার। এই প্রথমবার আমি আয়াতদের বাড়িতে যাব। ও তাহলে জনাব তখন ভাইয়াকে এ কথাই বলছিল।
তাই চেহারায় এত উজ্জ্বলতা। পাশের বাসায় শুনতাই আশরিকা ও লাফিয়ে উঠে বলল, মা আমি ও যাব নূরের সাথে। আশরিকার কথায় আসিয়া আর ওর মা দুজনেই যেন আকাশ থেকে পড়ল। অবাক হয়ে আশরিকাকে দেখছে। কি হলো, তোমরা এমনভাবে কেন তাকিয়ে আছো? হুম, মানলাম এর আগে আমি কোনো দিন এসবের প্রতি কোনো আগ্রহ দেখাইনি। তাই বলে কি নূর একাই মুসলিম, আমি না? সামনে রোজা, তাই ভাবছি এখন থেকেই নিজেকে পুরা হুজুরি বানিয়ে ফেলব, পুরা নূরের মতো। তখন আর আমাদের দুজনকে কেউ একসাথে দেখলেও আলাদা করে কে নূরকে আশরিকা চিনতে পারবে না। আশরিকা হইছে, দেখা যাবে কতটা নূরের মতো হতে পারো তুমি। নূর তুই কি তাহলে যাবি ওই বাড়িতে? মা, যেতে তো ইচ্ছা করছে, কিন্তু খুব লজ্জাও লাগছে। কেউ জানুক আর নাই জানুক, আমি তো জানি এইটা আয়াতদের বাড়ি। আর আয়াত আজ বলল ওর মা বাবা কেউ আমার সম্পর্কে সব বলেছে। আমি কি করব ঠিক বুঝতে পারছি না। যাব কি যাব না? আশরিকা ও আমার সাথে যাওয়ার কথা বলছে। এই রে, আয়াতকে তো এখনো একটা জরুরি কথা বলাই হয়নি। আশরিকা আর আমি যমজ বোন, আর দেখতে একই রকম। যদি ও চিনতে না পারে আমাকে আর ভুল করে আশরিকাকে কিছু বলে ফেলে, তাহলে তো সবকিছু কেমন উলট পালট হয়ে যাবে। আমি নিজের মনেই এসব নিয়ে ভাবছি, হঠাৎ মার দিকে চোখ পড়তেই দেখি মা আমার দিকে তাকিয়ে আছে, আমার জবাব জানার জন্য। মানে মা? আমি না ঠিক বুঝতে পারছি না কি করব। পাশের বাসার কারো সাথে কখনো কথা পর্যন্ত হয়নি, আর কাল হঠাৎ ওই বাড়িতে একটু আসিয়ার কথা শেষ না হতেই, আরে বাহ, এটা তুই কি শুনাইলি? তোর জন্য এটা নতুন তো কিছু না। এমন অনেক তাবলিগে এর আগে অনেক গিয়েছিস, আর একা লাগবে কেন? সেখানে তোর অনেক সাথী বোন থাকবে। একা তো আমি থাকব ওইখানে, কারণ আমি এই প্রথম এমন কোনো মাহফিলে যাচ্ছি। তার উপরে তোর মতো বোরকা পরে ভাবা যায়। আশরিকা, আচ্ছা তুই তো বোরকা পরিস না, তাহলে বোরকা কোথায় পাবি? আসিয়া, তোরা দুজন কথা বলো, আমি তোর দাদির রুমে যাচ্ছি। মা, বোরকা কোথায় পাবো মানে? তোর এত বোরকা, সেখান থেকে একটা পরব। আমি জানি বোরকাগুলা আমার স্টাইলের সাথে ঠিক মানায় না, তারপরও সমস্যা নাই। আচ্ছা নূর, এখন আর আমাকে বিরক্ত করিস না তো বোন, কাল কি হবে সেটা কালকের জন্য ছেড়ে দে, আর আমাকে একটু গেম খেলতে দে। আশরিকা সবকিছু যত ইজি ভাবে নিচ্ছে, আমি সেটা পারছি না কেন। সারাটা রাত শুধু এ ব্যাপারেই ভেবেছি। রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার সময় ও মনটা শান্ত ছিল না, কেমন যেন একটা অস্থিরতা সারাক্ষণ মনের ভিতর কাজ করেছে। সারা রাত এইভাবে রুমের ভিতর হাঁটাহাঁটি করে কাটিয়ে দিলাম। ভোর হতেই চারদিকে আজান হচ্ছে। আজানের ধ্বনি শোনার সাথে সাথেই মনটা ফ্রেশ হয়ে গেল। আল্লাহ যেন নতুন সকালের সাথে নতুন এক সম্ভাবনা নিয়ে উপহার দিল আমাকে। আর কোনো কিছু না চিন্তা করে মার রুমে চলে গেলাম। মাকে ঘুম থেকে ডেকে তুললাম নামাজের জন্য। মা আসতে আসতে আমি নিজের রুমে এসে অজু করে নামাজের পার্টি বিছিয়ে তার জন্য অপেক্ষা করছি। মা চলে আসলো নামাজ পড়তে। আমি আর মা নামাজের জন্য দাঁড়াবো, তখন হুট করে কোথা থেকে আশরিকা আমাদের দুজনের মাঝে এসে দাঁড়িয়ে গেল। মা আর আমি অবাক হয়ে একজন আরেকজনকে দেখছি। রাত পর্যন্ত আমি ভেবেছি আশরিকা যা বলছে এমনিতেই বলছে, সিরিয়াস কিছু না। কিন্তু এখন এত সকালে বিছানা ছেড়ে ঘুম বাদ দিয়ে আমাদের সাথে নামাজের পার্টিতে দাঁড়াতে দেখে অবাক লাগছে। আমি চাই বাসার সবাই আল্লাহকে ডাকবে, তার ইবাদত করবে। কিন্তু আশরিকার হঠাৎ এত পরিবর্তনটা আমাকে বিচলিত করছে। কি তোমরা দুজন আমাকে দেখে অবাক হইছ তো? আমি জানি তোমরা কি ভাবছ এখন, সেগুলা বলে আর সময় নষ্ট করতে চাই না আমি। নামাজের পর কথা বলি, ওকে? আশরিকা,
মা অবাক হয়ে, তুই পড়বি নামাজ? তুই জানিস এখন কিসের নামাজ আর কত রাকাত পড়তে হবে? আর একদিনে এত পরিবর্তন চোখে পড়ার মতো। সকাল 11টা বাজলে নাস্তার জন্য ডাকলেও যে মেয়ে রেগে যায়। সে আজ ঘুম নষ্ট করে। মা, তোমাদের প্রবলেমটা কি? যখন ঘুম থেকে না উঠতাম তখন ডাকাডাকি করে একটু শান্তিতে ঘুমাতে দাও নাই। তখন নূরের উদাহরণ দেয়া হতো আমাকে। আর এখন যখন সকালে উঠে সবকিছু সময় মতো করার কথা ভেবেছি, এখন আবার লেকচার দিতেছ। আর মা, নামাজ না পড়লেও আমি এটা জানি ফজরের নামাজ 4 রাকাত হয়। 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। আশরিকা নামাজ পড়া শেষ করে কিছুক্ষণ বইটা নিয়ে একটু বসলাম পড়ার জন্য। বইয়ের পাতা উল্টাতেই তার মধ্যে বড় বড় অক্ষরে আরাহাম লেখা দেখে আমি চমকে উঠলাম। এটা কি করে সম্ভব? এত বড় ভুল আমি কিভাবে করলাম? এখন এই নামটা যদি আশরিকার চোখে পড়ে ও জানতে চাইলে আমি কি বলবো? তাড়াতাড়ি বইটা বন্ধ করে রেখে দিলাম, কেউ দেখার আগেই। অন্য আরেকটা বই নিয়ে পড়তেছি, ঠিক তখনই আশরিকা এসে টেবিলে এত বই থাকা সত্ত্বেও খুঁজে খুঁজে ওই বইটাই হাতে নিল। আশরিকা, এটা তো আমার বই। আসিয়া, জি না, এটা আমার বই, আর এটার প্রমাণ আমি দিতে পারব। আশরিকা, কিসের প্রমাণ? আসিয়া। তারপর আশরিকা বই খুলে সোজা ওই পেজটা বের করে আমাকে দেখালো, যেখানে বড় বড় করে 2 কালারের কালি দিয়ে আয়াতের নাম লেখা আছে। একটু না অনেকটা অবাক করে দিল আশরিকার এই প্রমাণ আমাকে। আমি প্রশ্ন ভরা নয়নে ওর দিকে চেয়ে তো আছি, কিন্তু মনে মনে ভয়ও আছি। না জানি ও কি বলবো জবাবে। আমি এত বোকা কি করে হলাম? একবারের জন্য ও আমার মনে হলো না এটা আমার লেখা হতেই পারে না, কারণ আমার কাছে সে তো আমার আয়াত। আরাহাম নামটা তো কখনো মনেও আসেনি, লেখা তো দূরের কথা। এখন কথা হলো আশরিকা তার নামটা বইয়ের মধ্যে কেন লিখেছে? ও কি তাকে চিনে? ভাবনা চিন্তা বন্ধ করে সরাসরি জিজ্ঞেস করার কথা ভাবলাম। আশরিকা, কথাটা সম্পূর্ণ বলতেও পারলাম না, তার আগেই আসিয়া। কি হলো? এমন হা করে তাকিয়ে আছিস আমার দিকে, মনে হয় কোনো ভূত দেখে ফেলেছিস? বললাম না এটা আমার বই, এখন বিশ্বাস হলো তো? এই বইটা আমি ওই দিন হাতে নিয়ে মাত্র পড়তে বসছিলাম, যেদিন ওই পাশের বাসার টিঙ্কুটা গিটার হাতে নিজের রুমের বারান্দায় বসে ঠাংটুং করে গিটার বাজিয়ে গান করছিল। সেদিন ছেলেটা আমাকে দেখেনি, গান নিয়ে এতটাই ব্যস্ত ছিল, কিন্তু আমি ওকে ঠিকই দেখেছি। এক ভদ্র মহিলা, নিশ্চয়ই সে ওই টিঙ্কুটার মা হবে এটা আমার ধারণা। সে এসে টিঙ্কুকে আরাহাম বলে ডাকছে। নামটা আনকমন, প্লাস শুনতাই আমার ভালো লেগে গেল। তাই যাতে ভুলে না যাই নামটা বইয়ের মধ্যে লিখে রাখছি। নূর কি আমার কথা বিশ্বাস করেছে? যাক, আমার যা বলার আমি বলে দিছি। বিশ্বাস করলে করুক, না করলে নাই, আমার কি? আমি কি আর ওই ছেলের সাথে প্রেম করছি নাকি? আজ মিস্টারের বাসাটা কেমন সেটা তো আগে দেখি, তারপর ভাবব কি করব। নামের মতো যদি ওর বাড়িটাও সুন্দর হয়, আর সবচেয়ে জরুরি তাতে বসবাসকারী মানুষগুলো যদি ভালো হয়, তাহলে ভেবে দেখব। এত কল করছে মিস্টার, তখন না হয় একটু অ্যাটেনশন দিব। আমি তো সেই সময়ের অপেক্ষাতে আছি যখন ওর চোখের সামনে আমি আর নূর দুজনেই থাকব। তখন ও আমাকে চিনতে না পেরে যদি নূর এর সাথে কথা বলে, আসল মজাটা তখন হবে, কারণ নূর তো ওকে চিনেই না। ভাবতেই খুব মজা লাগছে মনে মনে। আশরিকা, তুই কি কিছু ভাবছিস? একা একাই হেসে পাগল হয়ে যাচ্ছিস? ঘটনা কি? আশরিকা, আসিয়া, কই কিছু না তো। নূরকে কি বলবো? আমি কি ভাবছি? আরে না না, বলা যাবে না।
তাহলে নূর রেগে যাবে, আর যেতেই চাইবে না, আর এটাও বুঝে যাবে ওইখানে যাওয়ার পিছনে ওই ছেলেটাই আসল। আচ্ছা তুই তোর বোরকাগুলা আমাকে দেখাতো, তাড়াতাড়ি বের কর। তোর বোরকা আশ্রিকাকে মানাবে কিনা সেটাও তো দেখতে হবে। আশ্রিকা, বোরকা আবার দেখার কি হলো? যখন যাব তখন বের করলে দেখে নিস। আসিয়া, না না এখনই বের কর। আশ্রিকা পরবে একটা ঝাঁকা নাকা আছে না। নূর শোন, আজ তুই আর আমি একদম একই রকম রেডি হয়ে যাব কেমন? তোর চোখে যেভাবে সুরমা লাগাস আমাকে সেরকম করে একটু লাগিয়ে দিবি। তুই তো জানোস আমি এসব পারি না। ছেলের মতো করে পোশাক পরা, ওদের মতো চলা হলে তাহলে কোনো টেনশন ছিল না। আশ্রিকা, ঠিক আছে, আল্লাহ যে করেই হোক আশ্রিকার মনটা যাতে চেঞ্জ হয়ে যায়। আসিয়া, নূর যদি এমন হয় তোর আর আমার একই ছেলেকে পছন্দ হলো তখন? আশ্রিকা, এটা কেমন কথা? যখন দেখো তখন ফালতু কথা, রাগে বলে উঠল আসিয়া। আরে বাপরে, আমি তো জাস্ট মজা করে বললাম, এতে এত রাগ হওয়ার কি হলো? আমার মাথায় হঠাৎ এটা আসলো তাই বললাম। তা না হলে তোর মতো বোরিং মেয়েকে কে পছন্দ করবে? আর তুই তো চোখ রাস্তা দিয়ে হাঁটার সময় নিচেই রাখিস সব সময়। এখন এসব বাদ দিয়ে বোরকাটা দেখা আমাকে। আশ্রিকা, আশ্রিকা বেশিরভাগ কথায় থাকে অনেক বেশি ছেলে মানুষই, আর পাগলামি দিয়ে ভরপুর। তাই আমার আর কোনো কথা বাড়ানোর ইচ্ছা হলো না ওর সাথে। বের করছি, ওয়েট। আসিয়া, আমি আলমারি থেকে আমার এতগুলা বোরকা আছে বের করে নিলাম, আর আশ্রিকার সামনে রেখে দিলাম। আশিকা বোরকাগুলো এক এক করে দেখতে লাগল। ততক্ষণে নিচে থেকে মার কণ্ঠ শুনতে পেলাম। নূর, তাড়াতাড়ি এদিকে একটু আসো তো। মা, জি আসছি বলে আমি রুমে আশিকাকে একা রেখে বেরিয়ে গেলাম। রান্নাঘরে মার কাছে। আসিয়া, নূর, এটা নিয়ে দাদির রুমে যাও। মা, জি ঠিক আছে। আসিয়া, মা আমাকে ডেকে দাদির পায়ে মালিশের জন্য গরম করা ঔষধি গাছের তেলের বাটিটা ধরিয়ে দিল, কারণ দাদি বলে আমার হাতে নাকি জাদু আছে। আমি তেল মালিশ করে দিল, দাদির হাঁটুর ব্যথা নাকি কমে যায় সাথে সাথে। তেল নিয়ে দাদির রুমে যেয়ে দেখি দাদি বসে বসে পান চিবুচ্ছেন। আমাকে দেখামাত্রই হাত দিয়ে ইশারা করে কাছে গিয়ে বসতে বললেন। আমিও তেলের বাটিটা বিছানার একপাশে রেখে দাদির পাশে বসলাম। বসা মাত্রই দাদি আমার হাত দুটো টেনে নিজের কোলে নিয়ে রাখল। আমি শুধু দাদির দিকে চেয়ে আছি। দাদি কি করতে চাইছে? নূর, ওই ছেলের কি খবর? দাদি, দাদির কথায় আমি যেন আকাশ থেকে পড়লাম। এতদিন পরে হঠাৎ দাদি আমাকে এই প্রশ্নটা কেন করছে? সেদিনের পরে থেকে তো না দাদি এ সম্পর্কে জানতে চেয়েছে আর না আমি কাউকে কিছু বলার। দাদির কথার কি উত্তর দিব সেটা ভেবে পাচ্ছি না। আর দাদিকে তো আমি মিথ্যা বলতেও চাই না। তাই দাদির চোখে চোখ না মিলিয়ে আমি নিচে দিকে তাকিয়ে আছি। দাদি আমার কোনো কথা না শুনতে পেয়ে আমার হাতের হালকা চিমটি দিয়ে বলল, কিরে পাগলি, তোর ওই ছেলেটা কি এখনো তোর চিন্তা করে? তোর পথে চেয়ে আছে, নাকি অন্য কাউকে নিজের করে নিয়েছে? দাদি, মানে দাদি বলেই চুপ করে আছি। আর কি বলবো বুঝতেছি না, কারণ একদিনেই দাদি আমাকে বলে দিয়েছে এসব ভুলে যেতে। আসিয়া, আচ্ছা থাক, বলতে হবে না। আমি জানি তুই কখনো আমার কথার বাহিরে যাবি না। এখন দাও তো বুঝি এই তেলা আমার পায়ে মালিশ কইরা। এই কথা হঠাৎ কোনো জিগাইলাম কারণ আজ তো ওই পোলাগো বাড়িতে যাইবা তুমি। দাদি, জি মা বলছে ভাইয়া রাজি হইছে, তাই না গেলে সবাই কি মনে করবে? ভাববে যে এই বাড়ির কেউ হয়তো নামাজ কালাম পড়ে না। আর আমি একা যাচ্ছি না তো, আশ্রিকা ও যাবে সাথে। আসিয়া, আচ্ছা ঠিক আছে যাও, তুমি একা গেলেও আমার কোনো সমস্যা নাই।
আমি খোঁজ নিচ্ছি ওই বাড়ির ভোলাটা ভালো। তবে তুমি ওর থেকে নিজেকে সবসময় দূরে রাখবা, বুঝছ? সময় হোক আমি তোমার বাপেরে আর আসিফরে বুঝিয়ে বলবো। ছেলে আর একটা মেয়ের কথাবার্তা না বলাই ভালো, দাদি। দাদির কথা শুনে আমি আর কিছুই বললাম না, শুধু মাথাটা নাড়লাম। দাদি প্রতিদিনের মতো আমার মাথায় হাত রেখে তার হাতের আঙুল দিয়ে আলতো করে আমার চুলে বিলি কেটে দিতে লাগল। আর আমি আরামে দাদির কোলে মাথাটা নুয়ে দিতেই চোখ জুড়ে ঘুম এসে ভর করল। দুপুর 2:30 বাজে তখন আশিয়ার মা আশিয়ানকে দুপুরের খাবার খাওয়ার জন্য ডেকে তুলল। নূর, নুরারে উঠো মা, দেখ কয়টা বাজে। তোর বাবা বসে আছে সবার সাথে খাবে বলে। 2:30 বাজে। দাদির পায়ে তেল মালিশ করতে এসে নিজেই ঘুম। মা আশিয়া সময় শুনে লাফিয়ে উঠে বসল। আর কোনো কিছু না ভেবেই মাকে বলল, আরও আগে কেন ডাকো নাই? পাশের বাসায় যেতে দেরি হয়ে যাবে এখন। আশরিকা কি রেডি হয়ে গেছে? কোনো বোরকা পরবে ঠিক করছে। আশিয়া, আশরিকা কি করবে আমি জানি না। হাতে একটা শপিং ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল দেখলাম মমর সাথে। এখনো তো আসলো না। মা, যাক ভালো হইছে, ও বোধ হয় যাবে না। মনে মনে দাদির রুম থেকে বেরিয়ে তাড়াতাড়ি আমার রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর তাড়াতাড়ি বোরকা পরে রেডি হয়ে একেবারে নিচে গেলাম খাওয়ার রুমে, যাতে আয়াতদের বাড়িতে যেতে লেট না হয়। আসসালামু আলাইকুম বাবা। আশিয়া, ওয়ালাইকুম আসসালাম। নূর, তুমি কি কোথাও যাচ্ছ নাকি? খাওয়ার সময় বোরকা পরে আসছ? বাবা। আশিয়া বলতেই যাচ্ছিল তখনই পিছন থেকে আশরিকা বলে উঠল, জি আব্বু, আমরা যাচ্ছি। আশরিকা, আমরা কোথায় যাচ্ছি? কই, কেউ তো আমাকে কিছু বলল না। সানায়ার মা, তুমি? ও তো আমাকে কিছু বলনি। কোথায় যাওয়ার প্ল্যান করেছ বাবা? আরে আব্বু, তোমরা কোথায় যাচ্ছ না বুঝেও না কথা। আমরা মানে আমি আর নূর যাব পাশের বাসায়। ওই বাড়িতে দাওয়াত আছে আমার আর নূরের। আশরিকা, কিসের দাওয়াত বাবা? বাবা তাবলীগের জন্য দাওয়াত করেছে। ভাইয়া কথা দিয়েছে তাই যাচ্ছি। আশিয়া, ও বাবা। খাওয়া শেষ করে আমি রুমে চলে আসলাম আর আশরিকার রেডি হওয়ার অপেক্ষা করতে লাগলাম, কারণ এখন বাবাও জেনে গেছে আশরিকা আমার সাথে যাচ্ছে। ওকে রেখে যাওয়া যাবে না। বসে বসে একটা হাদিসের বই পড়ছি, ঠিক তখনই বারান্দায় কিছু একটা পড়ার শব্দ শুনতে পেলাম। শব্দ শুনে হাদিসের বইটা বুক শেলফে রেখে বারান্দার দরজার কাছে গিয়ে দেখি বারান্দায় একটা মুড়ানো কাগজ পড়ে আছে। আর চোখে পর্দার আড়াল থেকে উকি দিয়ে দেখলাম আয়াতদের বারান্দায় কেউ আছে কিনা। কাউকে দেখতে না পেয়ে আমি তাড়াতাড়ি করে বারান্দা থেকে কাগজটা হাতে তুলে নিলাম। যেই কাগজটা হাতে নিয়ে রুমে আসলাম, রুমে এসে দেখি আশরিকা আমাকে বারান্দা থেকে আসতে দেখে চোখ গোল গোল করে তাকিয়ে আছে। ওকে দেখা মাত্র আমি আমার হাতের কাগজটা বোরকার আড়ালে লুকিয়ে নিলাম। কি হলো, তুই এখনো রেডি না হয়ে এখানে এমনভাবে দাঁড়িয়ে আছিস কেন? সময় তো হয়ে গেছে। আশিয়া, আমি যাব না, তুই একাই চলে যা। আশরিকা, আশরিকার কথাটা শুনে আনন্দিত হব না অবাক হব ঠিক বুঝতে পারছি না। যে মেয়ে যাওয়ার জন্য এত পাগল ছিল, নিজেকে পরিবর্তন করবে বলে সকালে নামাজ পড়ার জন্য উঠল, একটু আগেও বলল যাবে, তাহলে হঠাৎ কি এমন হলো যে যাবে না বলছে? আশরিকা, কেউ কিছু বলেছে? তোর কি মন খারাপ কোনো কারণে? আশিয়া, আমাকে কে কি বলবে? তোর বোরকা কিভাবে পরব আমি বুঝতেছি না। আর আমার কি মনে হচ্ছে জানি সেই বোরকাতে আমাকে মানাচ্ছে না, তাই আমি যাব না, তুই চলে যা। আশরিকা, কোনো বোরকা পরার জন্য ঠিক করছিস বল আমাকে, আমি তোকে পড়তে হেল্প করছি। আর তা না হলে তুই এমনিতেই চল না, অনেকে তো বোরকা না পরেও আসে।
ফুল হাতা আলা একটা ড্রেস পর যেটাতে সম্পূর্ণ শরীরটা খুব সুন্দরভাবে ঢাকা থাকবে। তারপর ওড়না দিয়ে হিজাবও পরতে পারিস, ভালো লাগবে তোকে। আসিয়া বললাম, না আমি যাব না, তুই চলে যা নূর। আশরিকা আমার আগেই বোঝা উচিত ছিল। আশরিকার কথা আর কাজের কোনো দিন মিল থাকে না। ওর সিদ্ধান্ত যখন তখন পাল্টাতে পারে। যাক, আমার জন্য ভালোই হলো। যে টেনশন আর দুশ্চিন্তা হচ্ছিল এখন সেটা একটু কম হলো। যেহেতু আশরিকা যাবে না, তাই আমি মাকে বলে একাই বেরিয়ে পড়লাম। গেইট দিয়ে বের হয়ে এখন আয়াতদের বাড়ির গেইটের কাছে আসতেই ওই কাগজটার কথা মনে পড়ল। কি আছে এতে লেখা একবার দেখা দরকার। কাগজটা বোরকার পকেটের মধ্যে ছিল। বের করার আগে চারপাশটা একটু ভালো করে দেখে নিলাম, কেউ আছে কিনা। কাউকে দেখতে পেলাম না আশেপাশে, তাই কাগজটা বের করে মুড়ানো থেকে খুলেই দেখি তার মধ্যে সোনালি রঙের একটা ব্রেসলেট দেখা যাচ্ছে। ব্রেসলেটটা হাতে তুলে নিলাম। এটা কোনো সাধারণ ব্রেসলেট ছিল না, এটা একটা গোল্ডের ব্রেসলেট। তার মধ্যে আরবিতে খুব সুন্দর করে নূরে আয়াত লেখা ছিল, আর কাগজেও কিছু লেখা ছিল। লেখাটা পড়তেই আমার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। অবশেষে আয়াতদের বাড়ির ভিতরে ঢুকলাম। ভিতরে আসতেই দেখি রুম ভর্তি মহিলারা এসে ভরে গেছে। তার মধ্যে অনেকে আমাকে চেনে, আবার অনেককে আমি চিনি। একসাথে আমরা এর আগেও অনেক তাবলিগ জামাত করেছি। আমাকে দেখামাত্রই সবাই ডাকাডাকি করতে শুরু করল। আমার চোখ শুধু আয়াতকে খুঁজছে, কোথাও আয়াতকে দেখতে পেলাম না। অবশ্য আমি কি পাগল, এখানে মহিলাদের মাঝে আয়াতের থাকার ও কথা না। আমি গিয়ে সাথী বোনদের পাশে বসলাম। হলো রুমটা এত বিশাল আর সুন্দর করে সজ্জিত। যেহেতু আমি একটু কম কথা বলি, তাই আমি চুপ করে বসে আছি আর সবার কথা শুনছি তো ঠিকই, কিন্তু কে কি বলছে তার দিকে আমার কোনো মনোযোগ ছিল না। এক পর্যায়ে এক ভদ্র মহিলা সবার মাঝ থেকে বলে উঠল, আর 10 মিনিট পর তাবলিগের আলোচনা শুরু হবে। আমি মাথা নিচু করে বসে আছি। হঠাৎ কেউ একজন আমার কাঁধে হাত রেখে আমাকে আসিয়া নূর বলে ডাকল। আমি চমকে সাথে সাথে মাথাটা তুলে তার মুখের দিকে তাকালাম। অবাক হওয়ার কারণটা হল, আমাকে কেউ কোনো দিন পুরো নাম ধরে ডাকেনি, এমনকি আসিয়াও বলে না, শুধু নূর বলে ডাকে। ভদ্রমহিলার দিকে তাকাতেই আমার চোখ যেন আটকে গেল তার দিকে। ভদ্র মহিলা দেখতে অনেক লম্বা, গায়ের রংটাও ভীষণ ফর্সা, চোখের রং হালকা বাদামি টাইপের। সুন্দর করে বাসন্তী কালারের একটা শাড়ি পরেছে, মাথায় তার সাথে মিল রেখে একটা হিজাব পরেছে কপাল ঢেকে। ফুল হাতার ব্লাউজের সাথে শাড়িতে তাকে অমায়িক লাগছে। আমার দৃষ্টি তার দিকেই আটকে আছে। আসিয়া নূর একটু আসবে আমার সাথে। আবার যখন সে কথা বলল, তার কথা শুনে আমার ঘোরটা কেটে গেল। এবার তার দিকে ভালো করে তাকাতেই দেখি তার চোখ অনেকটা আয়াতের সাথে মিলছে। এখন আর আমার বুঝতে বাকি নেই, এটা নিশ্চয়ই আয়াতের মা হবে। আসসালামু আলাইকুম। আসিয়া। প্রথম দেখাতে কাউকে সালাম দিয়ে সম্মান জানাতে হয়, আর আমাদের ইসলামে আছে, একজন মুসলিম আরেকজন মুসলিমকে সালামের সাথে তার কুশল বিনিময় করবে। এতে সম্পর্কে মিষ্টতা বাড়ে। দিনে 10 বার সেই ব্যক্তি চোখের সামনে আসলে 10 বারই সালাম দেয়া উচিত। তাই একজন মুসলিম নারী হিসেবে আমি আমার করণীয় কাজটা করলাম। এতে আমি আমার মনে খুব শান্তি বোধ করি। ভদ্র মহিলাও খুব বিনয়ের সাথে আমার সালামের উত্তর দিলেন। ওয়ালাইকুম আসসালাম। তুমি আসিয়া নূর না? তোমার সাথে কি একটু কথা বলতে পারি আমি? মাহফিল শুরু হতে এখনো 10 মিনিট বাকি আছে। ও তোমাকে এভাবে চমকে দেওয়ার জন্য আমি দুঃখিত মামনি। তুমি নিশ্চয়ই ভাবছ আমি কে। এই বাড়িটা আমাদেরই, আর আমি আরাহামের মা,
বলে আসিয়ার দিকে চেয়ে একটা হাসি দিল সে। আরাহামের মা। মহিলা আমার হাত ধরে কথা বলতে বলতে দোতলার এক রুমে নিয়ে গিয়ে বসাল। সেই রুমের দেয়ালে আয়াতের অসংখ্য ছবি, এক এক স্টাইলে তোলা অসাধারণ সব ছবি। আমি সম্পূর্ণ রুমে চোখ ঘুরিয়ে নিচ্ছি ভালো করে। হয়তো এমন সময় আর সুযোগ কোনোটাই আর নাও হতে পারে। ক্ষণিকের ভালো লাগা আর ভালোবাসা অনেক সময় মনের ভিতর সবচেয়ে বড় আঘাত করে ক্ষত করে দিয়ে যায়। জানি না আমার মন আমাকে কোনো পরিস্থিতির সামনে নিয়ে দাঁড় করাবে। আয়াতের মা সে আমার পাশে এসে বসল। আমার হাত দুটো ধরে আমার দিকে কিছু না বলে অনেকক্ষণ তাকিয়ে থাকার পর আমার থুতনিটা ধরে চেহারাটা তার কাছে নিয়ে কপালে একটা চুমু খেয়ে বলল, সত্যিই জান্নাতের নূর তুই। এই যে তুই আমার পাশে বসে আছিস, এতেই আমার নিজেকে খুব পবিত্র মনে হচ্ছে। আরাহামের মা। আমি সহজে কারো সাথে মিশে যেতে পারি না। তার আচরণে আমার তাকে খুব কাছের আর নিজের বলে মনে হল। আমি আয়াতের রুমের সবকিছু চোখে স্মৃতি করে নিলাম। যখন মন খুব অবাধ্য হবে আয়াতের জন্য তখন চোখ বন্ধ করে এই স্মৃতি মনে করে মনকে সান্ত্বনা দেব। আমিও অনেক কিছু ভদ্র মহিলাকে বলতে চেয়েও বলতে পারলাম না। আমার মধ্যে খুব বেশি লজ্জা বোধটা কাজ করছে। তাই আমি সব চুপ করে শুনলাম বসে বসে। আর মাঝে মাঝে চোখ তুলে তার দিকে তাকাচ্ছি। আমি জানি তুই খুব লজ্জা পাচ্ছিস। ও সরি, আমি তোমাকে তুই করে বলে ফেলেছি। আমি আমার ছেলেকে যেমন তুই করে বলি তেমন তোমাকেও আপন ভেবে তুই বলে ফেললাম। কিছু মনে করিস নাই তো? আরাহামের মা। ছি ছি, আপনি এসব কেন বলছেন? আপনার যা ইচ্ছা তাই বলেই ডাকবেন, আমার কোনো সমস্যা নেই। আসিয়া। আরাহাম সারাক্ষণ শুধু তোর কথাই বলে। যখন থেকে তোকে দেখছে তখন থেকে শুধু তোর কথাই মুখে। আচ্ছা, তুই এই বাদরটাকে কি দেখে মনে জায়গা দিলই? তোকে তো যে কেউ এক দেখাতেই মনে জায়গা দিয়ে দিবে। কিন্তু তুই কি কারণে চয়েজ করলি সেটা জানার জন্য এতদিন ধরে মনে এক উৎসুকতা কাজ করতেছিল। আরাহামের মা। আয়াতের মার কথা শুনে আমি আরো বেশি লজ্জায় পড়ে গেলাম। আমি তার চোখে চোখ মিলাতে পারছি না। তার মধ্যে হঠাৎ রুমের আয়াত চলে আসলো। আরে আম্মু, তুমি এসব কি ফালতু কথা বলছ? বিয়ের আগেই তুমি তোমার ছেলের তালাক করাতে চাইছ? কি দেখে মানে? আল্লাহ এত সুন্দর চেহারা দিছে আমাকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আসিয়ার মন জয় করার মতো ক্ষমতা দিয়েছে আল্লাহ আমাকে। এটা এত সহজ ছিল না, বুঝছ? আমি কতটা কষ্ট করে জান্নাতি পরীর মন পেয়েছি সেটা আল্লাহ জানে। ঠিক বলেছি না আসিয়া? বলেই হাসি হাসি মুখ করে আসিয়ার দিকে চেয়ে রইল আরাহাম। আরে পাগল ছেলে, আমি তো জাস্ট মজা করলাম। আমার ছেলের বউ এর সাথে। তা না হলে আমার বাবু তো সবচেয়ে বেস্ট। আরাহামের মা। বাবু শুনতাই আসিয়া হেসে উঠল। আরাহাম মুখ ফুলিয়ে, আম্মু তুমি আসিয়ার সামনে আমাকে কার্টুন বানিয়ে দিল। আরাহাম। দুষ্টুমি করেছি তোর আসিয়া নূর, সেটা বুঝে। আচ্ছা তোরা কথা বল, আমি নিচে যাচ্ছি। আরাহামের মা। আয়াতের মা রুম থেকে বেরিয়ে গেল। একা একটা রুমে আয়াত আর আমি আছি। আমার একটু অস্বস্তি লাগছে। বাড়িতে এত লোকজন, সবাই কি মনে করবে? আমিও উঠে দাঁড়ালাম নিচে চলে যাওয়ার জন্য। ঠিক তখনই আয়াত আমার সামনে এসে দাঁড়াল। কি হলো, পথ আগলে দাঁড়িয়েছেন কেন? আমার মনে হয় এখন আমার নিচে চলে যাওয়া উচিত। কথাগুলো সব নিচের দিকে তাকিয়ে থেকে বললাম। আসিয়া, একবার আমার চোখের দিকে তাকাবেও না আসিয়া? আমি তোমাকে দেখব বলে এই তাবলিগের আয়োজন করলাম আর তুমি কিনা কোনো কথা না বলেই চলে যেতে চাইছ। আরাহাম। তার মানে এসব কিছু আগে থেকে ঠিক ছিল না? আপনি আমার জন্য? আসিয়া। আপনার জন্য সব করছি।
আপনার বান্ধবীর কাছ থেকে শুনলাম এখন থেকে আপনার সাথে বডিগার্ড থাকবে কলেজ যাওয়া আসার সময়ে। আর আপনি তো এখন খুব একটা ছাদেও আসেন না। বারান্দাটা কিন্তু ম্যাম আপনার রুমের এক অংশ বুঝছেন। সেটাও তো আপনি বন্ধ করে রাখেন যাতে আমি আপনাকে দেখতে না পারি। তাই এসব বিকল্প আইডিয়া তো একজন মজনু তার লায়লার জন্য ভাববেই। আরাহাম। আয়াতের কথাগুলো আমাকে খুব অবাক করে দিচ্ছে। আমি চোখ তুলে আয়াতকে অবাক হয়ে দেখছি। আয়াত আমার এভাবে তাকানোর কারণটা জানতে চাওয়াতে আমি বললাম, আজ আপনার কি হয়েছে? না মানে আপনি আমাকে আপনি করে বলছেন তো তাই বললাম। আপনার মুখে আপনি করে শুনে নিজেকে অনেক দূরের বলে মনে হয়। আপনার মুখে আমার নামটাই সবচেয়ে ভালো লাগে। আসিয়া। আচ্ছা তাই নাকি? তাহলে আপনি একটু চিন্তা করেন তো আমার কেমন লাগে। আরাহাম। মানে? আসিয়া। বুঝতে পারছেন না তো? আমি বলতে চাইছি আপনি যখন আমাকে আপনি করে বলেন তখন আমার কেমন লাগে একবার ভেবে দেখেছেন আপনি? আরাহাম। আয়াতের ছেলেমানুষি কথা শুনে আমার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আপনি আসলেই বাবু। আমি এত সহজে কাউকে তুমি করে বলতে পারি না। কিন্তু আপনি আমাকে তুমি করে বলবেন। আপনার মুখে আপনি করে শুনতে একটু আজীব লাগছে আমার। আর এখন আমাকে যেতে দেন। মাহফিল শুরু হয়ে গেছে বোধ হয়। আসিয়া। আসিয়া আমি তোমার উপর খুব রাগ। আমি তোমাকে আপনি করে বললে তোমার নিজেকে আমার কাছে অপরিচিত একজন মানুষ মনে হয়। আর আমার বেলাতে উল্টা। তুমি সহজে কারো সাথে মিশতে পারো না। সহজে তুমি করে বলতে পারো না। সহজে কাউকে নিজের মনে জায়গা দিতে পারো না। আর আমার দেয়া ব্রেসলেটটাও কি এমন কিছুর মধ্যে পড়ে আসিয়া, যার কারণে সেটা তোমার হাতে স্থান পায়নি? আরাহাম। আরে বাপরে আপনি এত কিছু বলতে পারেন। আপনার মনে আমার জন্য এতটা অভিযোগ আয়াত, যার গিফট সে নিজের হাতে পরিয়ে দিতে পারে না। আসিয়া। সত্যি বলছো তুমি? তাহলে তুমি যে বলো ডোন্ট টাচ, কিভাবে পরিয়ে দিব আমি? আরাহাম। আসিয়া বোরকার পকেট থেকে ব্রেসলেটটা বের করে আরাহামের দিকে এগিয়ে দিয়ে বলল, সেই সব আমি জানি না। এইটা আপনি ভাববেন। টাচ না করে কিভাবে? এটা আমার হাতে পরাবেন। আসিয়া। আর এটা তো খুব সোজা, এক্ষুনি দিচ্ছি। আরাহাম। আরাহাম আসিয়ার হাত থেকে ব্রেসলেটটা নিয়ে যেই ওর হাতে পরাতে যাবে ঠিক তখনই রুমের মধ্যে আরাহামের মা চলে আসে আসিয়াকে নিচে নিয়ে যাওয়ার জন্য। তাই আরাহাম ব্রেসলেটটা আর আসিয়ার হাতে পরিয়ে দিতে পারল না। আসিয়া আরাহামের রুম থেকে যাওয়ার সময় আরেকটা নেকাব দিয়ে চোখ দুইটাও ঢেকে নিল। আর তাড়াতাড়ি আরাহামের মার সাথে বেরিয়ে গেল। আরাহাম ব্রেসলেটটা আসিয়াকে দেয়ার জন্য ওর পিছে পিছে যাচ্ছিল। আর দরজার বাহিরে বাবার সাথে ধাক্কা লাগে। আরাহাম কোনো দিকে মনোযোগ থাকে তোমার? আমি সামনে থেকে আসছি আর তুমি আমাকে দেখতে পেলে না। বাবা। আব্বু তোমার সাথে আমি এ ব্যাপারে পরে কথা বলি একটু। আমি নিচে যাচ্ছি। আরাহাম। আরাহামের হাত ধরে থামিয়ে দিল। আরে আরে সাবধান, কি করছো তুমি? নিচে তাবলিগের জন্য সব মহিলারা এসেছে আর তারা সবাই পর্দা করে, সেখানে কোনো ছেলে মানুষের যাওয়া চলবে না। যার জন্যই হোক একটা কিছু যখন আয়োজন করেছ সেটা ভালো করে হতে দেয়া উচিত। যত প্রয়োজন আছে সব পরে এখন না। বাবা। বাবার কথা ঠিক, তাই আরাহাম মন খারাপ করে ছাদে গিয়ে বসে রইল। আসিয়াকে এত কাছে পেয়েও দুচোখ ভরে ওকে দেখার ভাগ্য হল না। কার উপরে অভিমান করবে আরাহাম সেটা বুঝতে পারছে না। আসিয়ার মতো মেয়ের ভালোবাসা আর ওর মন পাওয়াটাই অনেক। মনে মনে আরাহাম মার উপর অভিমান করল। সব আম্মুর কারণে। আম্মু কেন আসিয়াকে ডেকে নিয়ে গেল? আসিয়া আরাহামের মার সাথে উপর থেকে সিঁড়ি দিয়ে নামছে। আর হঠাৎ হলরুমের দরজায় চোখ পড়তেই দেখে আশরিকা দরজার কাছে দাঁড়িয়ে আছে। আর ভিতরে ঢোকার জন্য জুতা খুলে সাইডে রাখছে।
আশ্রিকাকে দেখে আশিয়া আজ নিজেই অবাক। আশ্রিকা একদম হুবহু আশিয়ার মতো করে বোরকা পরেছে, চোখে কালো সুরমা, আর শরীরে বেলিফুলের সৌরভে ভরা আতর, হাতে গ্লাভস, পায়ে মোজা। আশিয়া ধীরে ধীরে নেমে আশ্রিকা সামনে গিয়ে দাঁড়াল। আশিয়াকে অবাক হয়ে কোনো কিছু না বলে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আশ্রিকা বলে উঠল, কি খুব অবাক হচ্ছিস তাই না? সকাল থেকে তোর মতো সেম কালারের একই রকম বোরকা পরার জন্য বান্ধবীকে নিয়ে মার্কেটে ঘুরেছি, অবশেষে পেয়েছি। আর তোর চুপ করে থাকাটা স্পষ্ট বলে দিচ্ছে আমাকে অসাধারণ লাগছে, একেবারে তোর মতো। তবে একটা পার্থক্য আছে। আশ্রিকা, কি সেটা? আশিয়া, সবাই আমাদেরকে দেখছে, চল বসে বলি। আশিয়াকে নিয়ে সবার সাথে তাবলিগে এসে বসল। পার্থক্যটা হলো আতরের খুশবুটা। তুই গোলাপের খুশবুওয়ালা আতর ব্যবহার করিস যখন তুই এমন মাহফিলে যাস, কিন্তু আমার গোলাপের খুশবুযুক্ত আতর পছন্দ না, তাই আমি বেলিফুলেরটা লাগিয়েছি। দাদি জানো কি বলে আশিয়া? আতরের খুশবুতে মনে হয় ঘরে নূর ঘোরাঘুরি করছে চারপাশে, আর আসমান থেকে জিন এই খুশবুর কারণে আকৃষ্ট হয়ে কখনো কখনো জমিনে আসে ইনসানের মধ্যে। তাই দেখার জন্য ট্রাই করলাম আসমানি জিন আকৃষ্ট হয় আজ এই পরীর না জমিনের জিন। আরে মজা করলাম, তুই এমন সিরিয়াস কেন বলতো সব ব্যাপারে? আশ্রিকা। তাবলিগ শেষে আশিয়া সবার সাথে তাড়াতাড়ি করে আরাহামদের বাড়ি থেকে বেরিয়ে গেল, যাতে আরাহাম বা ওর মা আশ্রিকার সামনে ওকে ডাক দিয়ে না বসে। আশ্রিকা আশপাশে তাকিয়ে আরাহামকে খুঁজতে খুঁজতে সিঁড়ি দিয়ে সোজা ছাদে উঠে গেল। ছাদে গিয়ে আরাহামকে দেখে আশ্রিকার মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসল। আশ্রিকা আস্তে আস্তে করে হেঁটে আরাহামের পিছনে গিয়ে ওর কাঁধের উপর এক হাত রেখে বলল, ঠিক যেভাবে আশিয়া খুব ধীরে আর শান্ত হয়ে কথা বলে। আশ্রিকার মাথায় দুষ্টুমি বুদ্ধি খেলছে যে ও নিজের এমন পরিবর্তিত রূপ নিয়ে আরাহামের সামনে এসে ওকে অবাক করে দেয়াটা। ওর রিয়াকশন দেখার জন্য যে অস্থিরতা আশ্রিকার মাঝে কাজ করছে সেটা বলে বোঝানো যাবে না। কি এখানে বসে কার জন্য অপেক্ষা করা হচ্ছে জনাব? আশ্রিকা। আরাহাম অবাক দৃষ্টিতে আশ্রিকার দিকে তাকিয়ে আছে আশিয়া মনে করে। আশ্রিকা হালকা হেসে আবার বলল, জনাব কি এই রুহানি রূপবতী জনাবার জন্য ছাদে এই কড়া রোদে বসে আছে? না জনাব, অন্য কারো অপেক্ষায় নিজেকে এত কষ্ট দিচ্ছে। আশ্রিকা, আমি জাস্ট ভাষা হারিয়ে ফেলেছি তোমাকে এই মুহূর্তে এখানে দেখে। ছাদে এই মুহূর্তে তেমাকে আশা করিনি। আমি ডান্স জানি না, জানলে এখন তোমার হাত দুটো ধরে মনের ভিতরে যে ভালো লাগা আর আনন্দের অনুভূতিগুলো কাজ করছে সেটা প্রকাশ করতাম। আরাহাম, ছি ছি, তওবা তওবা। একজন মুসলিম হয়ে এটা কিরকম ইচ্ছার বহিঃপ্রকাশ? মনের কোনো ইচ্ছা না চাইতেন পূর্ণ হলে তখন মহান আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাতে হয়, যিনি আপনার মনোকামনা পূর্ণ করেছে। আশ্রিকা, সরি, ভুল হয়ে গেছে। তোমার জন্য আমি সব করতে পারি। একবার মনে হয় আগেই ভালো ছিলাম, না কোনো কষ্ট ছিল, আর না কারো জন্য অপেক্ষা। যেদিন তোমাকে প্রথম দেখেছি, তুমি বিলিভ করবা না, আমি সারারাত ঘুমাতে পারিনি। তারপর থেকে একটাই চেষ্টা থাকত, যে করেই হোক তোমার সাথে কথা বলতেই হবে। তখন বুঝতে পারিনি আমার কেন এমন হচ্ছে। আরাহাম, ও আচ্ছা, তারপর বুঝতে পারছেন এমন কেন হচ্ছে? বোকাটা সামান্য মজা করাতে আমার প্রতি এতটা দুর্বল হয়ে গেছে। ভাবতেই খুব ভালো লাগছে, আমার জন্য কেউ এমন পাগল মনে মনে ভাবছে। আশ্রিকা, তারপর তোমার মুখের একটু কথা আমার ঘুম আরও কেড়ে নিচ্ছে। নিজেকে প্রতিনিয়ত তোমার জন্য দুর্বল হতে দেখেছি। তোমাকে এক নজর না দেখতে পেলে আমি তো পুরাই পাগল হয়ে যাই। আমার মাথা কাজ করে না।
আর কথা হওয়াটা তো আরো বেশি কঠিন হয়ে গেছে। তোমার সাথে দেখা না হলে আমি মরেই যাব সত্যি, আরাহাম। আচ্ছা, মরাটা কি এতই সহজ? ভালোবাসি বলাটা আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়। আর ভালোবাসা পেয়ে গেলে তার কোনো মূল্য থাকে না। যদি কাউকে মিস করে বা যাকে তুমি ভালোবাসো তার কষ্টে তোমার চোখে পানি আসে, তাহলে হয়তো তখন সেটা ভালোবাসা হলে হতেও পারে। তুমি আমাকে এখানে দেখে একটুও অবাক হওনি, তাও এই রূপে, আশ্রিকা। অবাক হয়েছি মানে? শুধু অবাক বললে ভুল হবে। আমি ভাবতেও পারিনি তুমি আসবে। কিন্তু আমার আম্মু কিন্তু সম্পূর্ণ কনফিডেন্ট ছিল তোমাকে নিয়ে। অন্য কোনো রিজন হলে তুমি কখনোই আসতে না, সেটা আমি জানি। তাই তো তোমার জন্য। ও সরি, তোমাকে তো তোমার গিফট দেয়াই হয়নি। এটা তোমার কাছাকাছি থাকলে আমি মনে করব আমি তোমার সাথেই আছি, আরাহাম। কিসের গিফটের কথা বলছো তুমি? তাবলিগে যে মিষ্টি দেয়া হয় সেটার কথা বলছো না তো? তাহলে প্লিজ, আমি মিষ্টি লাইক করি না। আশ্রিকা। আরাহামের মনে একটু সন্দেহ লাগতে শুরু করল। ও ভালো করে আশ্রিকার হাব ভাব দেখছে। কথা বলা আর আচরণ সব এত বদলানো কেন লাগছে? আর এতক্ষণ পর আরাহাম খেয়াল করল আশ্রিকা ওকে তুমি করে বলছে। আরাহাম ওর হাতের ব্রেসলেটটা আড়াল করে রাখল। হাজারো খেয়াল আসছে ওর মনে এখন। মুহূর্তের মধ্যেই আসিয়ার সবকিছু ওর কাছে আলাদা লাগতে শুরু করল। কথাবলা, চোখের চাউনি, এমনকি ওর উপস্থিতিটাও আপন কেউ পাশে আছে বলে ওর মনে হচ্ছে না। নিজের মনের এই চিন্তা ভাবনার কারণটা কি? আরাহাম ভাবছে যে আসিয়াকে আমি ভালোবাসি, এখন ও আমার সামনে থাকা সত্ত্বেও আমি কেন সে ভালোবাসা অনুভব করতে পারছি না। ওর চোখের চাউনিতে আমি নিজের জন্য সম্মান আর ভালোবাসার উপস্থিতি কেন দেখতে পাচ্ছি না। আরহাম নিজের মনের কৌতূহলগুলোকে আটকে না পেরে ভাবছে আসিয়াকে ওর অনুভূতিগুলো বলবে। আর জানতে চাইবে কেন ওর এমন মনে হচ্ছে। আবার ভাবছে না না, এটা আমি কি ভাবছি আবোল তাবোল। তুমি করে বলাতে কি এমন পরিবর্তন হয়েছে? আমিই তো কিছুক্ষণ আগ মুহূর্ত পর্যন্ত আসিয়ার মুখে তুমি শোনার জন্য জিদ ধরে বসেছিলাম। তাহলে কেন এমন ফিল করছি আমি? আমি কি তাহলে আসিয়াকে ভালোবাসি? না না, এসব আমি কি ভাবছি? এত কিছু আমি আর ভাবতেই চাই না। আসিয়ার মনে অনেক কষ্টে নিজের জন্য একটু জায়গা বানিয়েছি, সেটা কিছুতেই নষ্ট করতে চাই না। এখন এই ব্রেসলেটটা পরিয়ে দিয়ে সোজা বলবো আমি তোমাকে অনেক ভালোবাসি। ভুল করেও আমাকে কষ্ট দিও না। কথাটা বলার আগেই আশ্রিকা আরাহামের হাতটা ধরে টেনে নিচে বসিয়ে দিল। আরাহাম, চুপ চুপ ভাই, এখন কোনো কথা বলিস না। আশ্রিকা, কি হইছে বলবা তো? আরাহাম, আরে চুপ, ভাইয়াটা আবার এই সময়ে ছাদে কি করছে? আমি একটা বোকা, তোমাকে কেন টান দিলাম? এটা তো তোমাদের বাড়ি আর তুমি যখন খুশি ছাদে আসতেই পারো। তোমার জন্য আজ আমি এক নতুন রূপে সেজেছি জানো তুমি। তোমার তো আমাকে গিফট দেয়াই উচিত। যাই হোক, এখন আর লাগবে না। অনেক কথা বলার ছিল, সেটাও হলো না। সমস্যা নাই, পরে কথা হবে। এখন ভাইয়া বাড়িতে চলে আসছে, সো আমাকে চলে যেতে হবে। বাই বাবু। আরাহামের গালটা টেনে দিয়ে বলল আশ্রিকা। আশ্রিকা আসিফের ভয়ে তাড়াতাড়ি ছাদ থেকে নেমে গেল। আরাহাম ও আশ্রিকার পিছন পিছন ছুটল। এত ভয় কেন পাচ্ছ তুমি? আমরা ভুল কিছু তো করছিলাম না। তোমার ভাইয়া তো জানে, তাই না? আজ আমাদের বাড়িতে তুমি কেন এসেছ? 1 মিনিট দাঁড়াও, শুধু একটা কথা শুনতে চাই তোমার মুখে। তারপর চলে যাও, আমি কোনো বাধা দিব না। আরাহাম, উফফ, কি কথা আশ্রিকা। ভালোবাসো আমাকে? কথা শুনতাই আশ্রিকা কপাল ভাঁজ করে রাগে আরাহামের দিকে তাকাল। কি হল? এমন করে দেখছ কেন? ওকে সরি।
শুধু একবার বলো আই লাভ ইউ আরাহাম। ধুর, এ কোনো পাগলের পাল্লায় পড়লাম। ফাইজলামি করে একটু হাত কি ধরছি। সে তো দেখছি এখন ধীরে ধীরে আমার ঘাড়ে চেপে বসতে চাইছে। রাগ বাড়লে আমার আচরণ অস্বাভাবিক হয়ে যায়। খারাপ আচরণ না করে। এর চেয়ে ভালো আমি চুপচাপ কেটে পড়ি এখান থেকে। আশরিকা আরাহামদের গেট দিয়ে বেরিয়ে যাওয়ার সময় আরাহামের মা পিছন থেকে আশরিকাকে আসিয়া মনে করে অনেকবার ডাকল, কিন্তু আশরিকা পিছনে দেখল পর্যন্ত না, সোজা গেট দিয়ে বেরিয়ে গেল। আর তাড়াহুড়ো করে নিজেদের বাড়ির গেট দিয়ে ঢুকতে গিয়ে বোরকার উপরে পা আটকে যায়। বোরকায় পা আটকে পড়বে অবস্থা আসিফ ওকে ধরে ফেলল। ও থ্যাঙ্কস। আসিফের দিকে চোখ পড়তেই আশরিকার চোখ বড় বড় হয়ে গেল। আশরিকা, নূর তো অনেক আগেই চলে আসছে। কোথায় ছিলি আসিফ? ভাইয়ার প্রশ্নের কি উত্তর দিব বুঝতে পারছি না। হঠাৎ দেখি পিছনে বাবা, আর বাবা এখানেই আসছে। এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। তাই ভাইয়ার প্রশ্ন থেকে বাঁচার উপায় বের করে ফেললাম। বাবাকে দেখামাত্রই আমি কান্না আসছে না, তবুও জোরে জোরে কান্না শুরু করে দিলাম। আশরিকা, আশ্চর্য কি হইছে তোর? কান্নাকাটি বন্ধ কর বলছি। আসিফ, দৌড়ে বাবার কাছে চলে গেলাম। বাবা দেখো না, ভাইয়া আমাকে বকা দিতেছে। আমি কিছুই করিনি, তারপরও বকা দিতেছে। আশরিকা, এই তুই কি বলছিস এগুলা? আমি তোকে কখন বকা দিলাম? আমি তো মাত্র তোকে এতটুকু জিজ্ঞেস করেছি। আসিফ, বাবা আসিফকে ধমক দিয়ে চুপ করিয়ে দিল। আশরিকা, কি হয়েছে? কান্না বন্ধ করে বলো। বাবা, বাবা ওই বাড়িতে তাবলিগ থেকে নূর আমার আগে চলে আসছে, আর আমার একটু লেট হয়ে গেছে বলে ভাইয়া বকা দিচ্ছে। ভাইয়া এটা বুঝে না আমি লেট গেছি সেখানে, তাহলে আসতেও লেট হবে তাই না? আশরিকা, বাবা তুমি ওর কথা শুনলে? তাবলিগ কি ওর একার জন্য আবার শুরু করেছে সবাই আসার পর? নূর সেই 15 মিনিট আগে বাসায় চলে আসছে। তাই আমি ওকে শুধু এতটুকু জিজ্ঞেস করেছি কোথায় ছিল, আর তোমাকে দেখামাত্র শুরু হয়ে গেল কান্নাকাটি। আসিফ, মানে বাবা ওই বাড়িতে এত মানুষ ছিল, আমি আমার জুতাটা খুঁজে পাচ্ছিলাম না। আশরিকা, আশরিকার ছেলেমানুষি আর বকা থেকে বাঁচার জন্য এক এক সময় এক এক রকমের বাহানা শুনে বাবা হাসতে লাগল। ও যখনই এমন কিছু করে তখনই বাহানা আর চোখের জলকেই হাতিয়ার করে নেয়। আচ্ছা ঠিক আছে, তুমি উপরে যাও। আর আসিফ, তুই তো তোর কোনো বোন কেমন এটা খুব ভালো করেই জানিস, তারপরও তুই নিজেও ছেলেমানুষি শুরু করে দিস কেন? বাবা আসিয়া বারান্দার পর্দার আড়াল থেকে ওর আয়াতকে দেখার জন্য অপেক্ষা করছে। আয়াতের রুম, ভদ্রমহিলা ওর কপালে চুমু খাওয়া সবকিছু মনে করে ঠোঁটের কোণে এক মায়াবী হাসি ফুটে উঠেছে। দেখতে দেখতে বেশ কিছু দিন খুব ভালোভাবে কেটে গেল। আরাহাম ওর আসিয়াকে দিনে একবারের জন্য হলেও যে কোনো উপায়ে দেখেই নিত। অনেকবার চেষ্টাও করেছে আসিয়ার কাছে ভালোবাসার এই ছোট্ট উপহারটা পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু সেটাও হয়ে ওঠেনি। আসিয়ার সবচেয়ে কাছের বান্ধবী পপিকে আসিফ বাড়িতে আসতে নিষেধ করে দিয়েছে, আর কলেজ সেটাও বন্ধ। পরীক্ষা শেষ, তাই কলেজও নেই। হঠাৎ আরাহাম একদিন বন্ধুদের নিয়ে কফি শপ থেকে বেরিয়ে বাইক দিয়ে যাচ্ছে। রাস্তায় আশরিকাকে দেখে কতগুলো ছেলে আর মেয়ের সাথে বাহিরে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। আরাহামের মাথাটা প্রচণ্ড গরম হয়ে গেল। আশরিকাকে দেখে আসিয়া মনে করে বন্ধুদের কাছে বাইক দিয়ে ওদেরকে বলল চলে যেতে, কারণ বাহিরের কারো সামনে আরাহাম নিজের ভালোবাসাকে ছোট করতে চায় না। বন্ধুরা চলে যাওয়ার পর আরাহাম আস্তে আস্তে করে হেঁটে আশরিকার পিছনে গিয়ে দাঁড়াল। আশরিকার এদিকে কোনো খেয়ালই নাই, কে ওর পাশে আর কে পিছনে। ও নিজের মতো করে ফুচকা এনজয় করছে আর সবার সাথে গল্প করছে।
মজা করতে করতে এক পর্যায়ে আশ্রিকা ওর এক ছেলে ফ্রেন্ডের হাত ধরে হাসাহাসি শুরু করে। আরাহাম আর নিজের রাগ কন্ট্রোল করতে পারল না। রাগে আশ্রিকার হাত চেপে ধরে। আশ্রুকা খুব বিরক্ত হয়ে পিছনে তাকায়। পিছনে তাকাতেই যেই দেখল আরাহাম ওর হাত ধরেছে। প্রথমে ও একটু অবাক হয় আরাহামকে এখানে দেখে। পরে ভাবে হয়তো ও এখানে কোথাও এসেছিল, তাই আমাকে দেখে হিরো সাজতেন চলে এসেছে। তারপর চেহারাটা স্বাভাবিক করে আরাহামের দিকে তাকিয়ে হাসি দিয়ে বলল, কি ব্যাপার, তুমি কি আমাকে ফলো করছো নাকি? না, এটা শুধু মাত্র যোগসূত্র। আচ্ছা, এসব ডিসকাশন পরে করি। ওকে। মামার ফুচকাটা কিন্তু জোশ হয়। তুমি খাবে তো ফুচকা? ওয়েট, তোমার জন্য দিতে বলছি। তুমিও আমাদের জয়েন করো, আশ্রিকা। আরাহাম, ও তোমাকে তো জিজ্ঞেস করতেই ভুলে গেছি। তুমি ঝাল খেতে পারো তো? আর না পারলেও কোনো সমস্যা নেই। মিষ্টি পানি ও আছে, তাই না মামা? আরে কখন থেকে আমি বলেই যাচ্ছি। আর তুমি ভূতের মতো ফ্রিজ হয়ে আছো। হাতটা ছাড়ো, আমি ফুচকা খাবো তো। আশ্রিকা, একটা মানুষ এত তাড়াতাড়ি এতটা চেঞ্জ কি করে হয়ে যেতে পারে? পোশাক পরার ধরন, আচরণ, এমনকি কথাবলাও পরিবর্তন। এই আশিয়াকে তো আমার খুব অচেনা লাগছে। এত কাছে থাকা সত্ত্বেও ভালোবাসার অনুভূতি অনুভব কেন করতে পারছি না আমি? মনে মনে। আশিয়া, চলো এক্ষুনি আমার সাথে। কেন এমন করছো তুমি? কেন এতটা অস্বাভাবিক আচরণ করছো তুমি? আরাহাম। আশ্রিকা অস্বাভাবিক কথাটা শুনে রাগান্বিত হয়ে আরাহামকে চড় মারার কথা ভাবে। কিন্তু যখনই আশিয়ার নাম ওর মুখে শুনল, তখন আর এক মুহূর্তের জন্য সেখানে দাঁড়িয়ে না থেকে সোজা আরাহামের হাত ধরে টেনে সবার কাছ থেকে দূরে চলে গেল। কাছেই একটা সিএনজি দেখে সেটাকে ইশারা করে থামতে বলল। আশ্রিকা আগে সিএনজিতে উঠে বসল। তারপর আরাহামকেও উঠে বসতে বলল। আমি আশিয়া না, আশ্রিকা। এক মানুষের এত রং কি করে হতে পারে? আশিয়া বোরকা ছেড়ে সোজা জিন্স প্যান্ট, তাতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু একটু আগে তুমি অন্য কোনো ছেলের হাত ধরে হেসে হেসে কথা বলছিলে। এতে আমার প্রবলেম আছে। প্রবলেম আছে আমার। খুব জেলাস ফিল করেছি আমি। আরও কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে এসব দৃশ্য দেখলে আমার শরীরে আগুনে জ্বলে ফোসকা পড়া শুরু হয়ে যেত। এই পরিবর্তনটা কেন আশিয়া? তোমার বোরকার আড়ালে শুধু দৃশ্যমান চোখ দুটোর নূরের আলোতেই কিন্তু আমি তোমার পাগল হয়েছি। তোমাকে না, এসব মানায় না। তুমি যেমন ছিলে সব মেয়ের চাইতে বেস্ট ছিলে। আরাহাম, ওই তোর কানে কি কোনো সমস্যা আছে? থাকলে বল আমাকে। রাগলে আশ্রিকার আচরণ পাল্টে যায়। তখন ও বড় ছোট চিন্তা করে না, সোজা তুই বলা আরম্ভ করে। আমি কি বলছি তুই কি শুনতে পাস নাই? আমি আশিয়া না গাধা। আমি আশ্রিকা। আশিয়া আমার যমজ বোন। মেজাজটা খারাপ করে দিল ফালতু সব কথা বলে। আমি কখন তোকে বলছি যে আমার নাম আশিয়া? কি ভ্যাবলার মতো হা করে তাকিয়ে আছিস কেন? বল আমাকে, আমি কবে তোকে বলছি যে আমি আশিয়া? আমি কখনো কোনো কিছু কারো ভয় লুকিয়ে করি না। আশিয়াকে ভুল করেও আমার সাথে মিলানোর চেষ্টা করবি না। ও যেমন ওর জায়গাতে বেস্ট, তেমনি আমি আমার জায়গাতে বেস্ট। আশ্রিকা যমজ বোন, এত বড় একটা কথা আশিয়া আমার কাছে কেন বলেনি? এখনো যদি একথা জানতে না পারতাম তাহলে আশিয়াকে কতটা ভুল ভাবা শুরু করে দিছিলাম। এটা আশিয়ার বোন, কিন্তু দেখতে এত মিল কি করে হতে পারে দুজনের মধ্যে? আর কোনো কথা বলা ঠিক হবে না আমার এই মেয়ের সাথে। বিশেষ করে আশিয়ার সম্পর্কে বলা যাবে না। তাহলে আশিয়ার সমস্যা হতে পারে বাড়িতে। ও আশিয়া না, তারপরও আমাকে দেখে অপরিচিত মানুষের মতো রিয়্যাক্ট না করে। এমনভাবে কথা বলছিল যেন আমি ওর অনেক পরিচিত কাছের কেউ। ও মাই গড, আমি কতটা বোকা!
আশিয়া বলছিল ও মোবাইল ইউজ করে না, কিন্তু আমি মোবাইলে কথা বলেছি এমনকি দেখেছি। আর সেদিন যাকে দেখেছি ও আশরিকা ছিল আশিয়ার বোন। তাই আলাদা আলাদা সময়ে ওদের আচরণও ছিল ভিন্ন। আমার এখন নিজের উপরই খুব গহচ্ছে। আমি আমার ভালোবাসাকে চিনতে পারিনি। আমার বোঝা উচিত ছিল। আশিয়ার মতো মেয়ে কোটিতে একটা হয়। আচ্ছা, এটা কি আমার শালি হয় নাকি? নাকি কি বলে বউয়ের বড় বোনকে মনে মনে সরি আরাহাম, আগে যদি জানতাম বকা দিল এই তুমি সোজা হইয়া যাবা তাহলে টাকা নষ্ট করে আর সিএনজিতে এসে উঠতাম না। আশরিকার কথা শুনে সিএনজি আলা আয়না দিয়ে ওদের দুজনকে দেখছে আর মিটিমিটি হাসছে। কি হলো, আপনি কেন হাসছেন? গাড়ি চালানো বাদ দিয়ে হা করে পেছনে কি হচ্ছে সেদিকে মনোযোগ দিয়ে রাখেন বলেই তো এত দুর্ঘটনা ঘটে। ওই তুমি কি আমার কথা শুনতে পাইছ? আশরিকা অবাক দৃষ্টিতে দেখেই যাচ্ছে আশরিকাকে। আর ভাবছে কি করে এত বড় ভুলটা করল আরাহাম। আর ভুল হবে? এবার মনে থাকবে তো আমি আশরিকা আশিয়া নূর না, ও আমার ছোট বোন। ওকে বাই আশরিকা। কথা বলতে বলতে আরাহাম আর আশরিকা সিএনজি থেকে নামছে তখন আসিফ ওদের দুজনকে একসাথে দেখে ফেলে। এদিকে রোজা শুরু হতে একদিন বাকি আছে বলে সানায়া ওর শ্বশুর বাড়ি থেকে বাসায় চলে এসেছে। ঈদের পর বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। বাসার সবাই সে কাজে ব্যস্ত। আর বাড়ি ভরা লোকজন ছিল বলে আসিফ আশরিকাকে কিছু বলল না। আরাহামদের বাড়িতে গিয়ে নালিশ করবে বলে ঠিক করল আসিফ। ডোরবেলের শব্দ শুনতাই আরাহামের মা দরজা খুলল। দরজা খুলে আসিফকে দেখে সে চিনতে পারল। কারণ পাশাপাশি বাড়ি। আরাহামের মা আসিফকে এর আগেও অনেকবার দেখেছে, কখনো ছাদে, কখনো বাড়ির নিচে, এভাবেই চিনে, কিন্তু নাম জানে না। আশিয়ার ভাই এটা সে জানে। তাই হাসি হাসি মুখ করে ভদ্র মহিলা আসিফকে বলল, তুমি এই পাশের বাড়িতে থাকো তাই না? আসো ভিতরে এসে বসো। আরাহামের মা, আমি ভিতরে বসে গল্প করার জন্য আসিনি আন্টি, মাফ করবেন। আমি এখন যা বলবো আপনার তা ভালো নাও লাগতে পারে। আপনার ছেলে বাসায় আছে, এখন ওকে ডাকেন। আসিফ, কি ব্যাপার বলো তো বাবা, তুমি বাবুকে কেন খুঁজতেছ? বাবু তো এখনো বাসায় ফেরেনি। বাবু এমন কোনো পাগলামি করেনি তো আশিয়া নূরের জন্য। এই ছেলেটাও না, দিন দিন বড্ড ছেলে মানুষই হয়ে উঠছে। আল্লাহ জানে মেয়েটার উপরে কোনো ঝামেলা না হয়ে যায় মনে মনে। তুমি ভিতরে আসো, তারপর বসে আলাপ করি। আরাহামের মা, আন্টি আপনার ছেলে আমার বোনকে ডিস্টার্ব করে। আজকে ভালোভাবে আপনি ওর গার্ডিয়ান বলে আপনার কাছে নালিশ করে গেলাম। আপনি একটু বুঝিয়ে বলবেন ওকে। এরপর যদি আমি কোনো দিন ওকে আমার বোনের পিছনে দেখে বা ডিস্টার্ব করে শুনতে পাই, তাহলে সেদিন আর নালিশ হবে না, হাত পা ভেঙ্গে রেখে দিব। আমার কথায় কষ্ট পেলে আমি আগেই ক্ষমা চাইছি আপনার কাছে। আসছি। আসিফ। আরাহাম বাহিরে থেকে বাড়িতে আসতেই দেখে ওর মার মুখটা কালো হয়ে আছে। তাই আরাহাম চোখ ইশারা করে বাবাকে জিজ্ঞেস করল, মার কি হয়েছে? আমাকে কি জিজ্ঞেস করছিস? আমি নিজেও জানি না। সেই কখন থেকে তোর মাকে জিজ্ঞেস করছে কি হয়েছে, বলছেই না। বিকেলে পাশের বাসার ছেলে আসছিল, কি কথা হইছে সেটা আমি জানি না। ছেলেটা কথা বলে যাওয়ার পর থেকেই চুপ করে বসে আছে। আব্বু, আম্মু, কি হইছে তোমার, মন খারাপ কোনো? আমাকে বলবা না? আম্মু বলো না কি হইছে। আরাহাম ওর মা হাত ধরে জানতে চাওয়াতে ওর মা আর নিজেকে সামলাতে পারল না। ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দেয়। আমি ভাবতেও পারিনি আমার চাঁদের মতো সুন্দর ছেলেকে কেউ অপছন্দ করবে। তোর নামে নালিশ শুনতে হবে জীবনেও চিন্তা করিনি। এত সুন্দর ছেলে কোনো মেয়েকে নিজে থেকে পছন্দ করলে ওই পরিবারের তো আরো খুশি হওয়ার কথা, তাই না বল?
মেয়ের জন্য শত খুঁজেও আমার বাবুর মতো ছেলে আনতে পারবে আম্মু? আরাহাম মার কোনো কথাই বুঝতে পারছে না। দুই হাত দিয়ে মার চোখের পানি মুছে দিয়ে কে নালিশ করেছে আম্মু? তোমার ছেলে তো এমন কিছুই করেনি, সত্যি বলছি। কে নালিশ করেছে? আরাহাম। ওই পাশের বাড়ির ছেলেটা এসেছিল, তোর সম্পর্কে কত কি উল্টো পাল্টা বলে গেল। তুই ওর বোনকে ডিস্টার্ব করিস, এরপর দেখলে তোকে মারবে বলেই হাউমাউ করে কদাতে লাগল। আমার একটা মাত্র ছেলে তুই, তোর কিছু হলে আমি বাঁচব না। তুই আশিয়াকে ভুলে যা বাবু, দরকার নাই ওর সাথে কথা বলার। তোর জন্য আরো সুন্দর মেয়ে খুঁজে আনব। আম্মু, এটা তুমি কি বললা? আশিয়াকে ভুলে যাওয়ার কথা কেন আসলো এর মাঝে? ওর ভাই আমার কিছু করতে পারবে না। তুমি এসব চিন্তা বাদ দাও। তোমাকে এখন যা বলবো তুমি শুনলে অবাক হবে। আম্মু, আশিয়া টুইন। আর এটা আমি আজকে জানতে পারলাম। ওর মতো একই রকম দেখতে আশরিকা ওর বড় বোন আরাহাম। আরাহাম ওর মার সাথে কথা বলছে, তখনই ওর মোবাইলে একটা কল আসলো। আরাহাম মোবাইলটা ওর পকেট থেকে বের করে দেখল আশিয়ার বান্ধবী পপি কলটা করেছে। কলটা রিসিভ করতেই আরাহাম নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। আশিয়া খুবই শান্ত কণ্ঠে সালাম দিল, আসসালামু আলাইকুম। তারপর আরাহামের রিয়াকশন দেখার জন্য চুপ করে রইল আশিয়া। আরাহাম আশিয়ার কণ্ঠ শুনতাই আনন্দে আত্মহারা হয়ে যায়, যার কারণে ও সালামের উত্তর দিতেই ভুলে যায়। হ্যালো আশিয়া। আশিয়া, আমার জাস্ট বিলিভ হচ্ছে না। আমি সত্যি, তুমি সত্যি আমাকে কল করেছ? খুশিতে আরাহামের সব কথা এলোমেলো হয়ে যাচ্ছে। আরাহাম। আশিয়া পপির কাছে থেকে একটু দূরে চলে গেল কথা বলার জন্য। একে তো আশিয়া কোনো দিন মোবাইলে কারো সাথে কথা বলেনি, বাবা আর ভাই ছাড়া, আর এটাও খুব কম। তাই পপির সামনে আরাহামের সাথে কথা বলতে একটু লজ্জা পাচ্ছে। জনাব, আপনাকে কিন্তু আমি সালাম দিয়েছি। আমি কিন্তু তার উত্তর এখনো পাইনি। ভেবেছিলাম যতক্ষণ না সালামের জবাব পাচ্ছি আমি চুপ করেই থাকব। আশিয়া, ও সরি। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে তোমার কণ্ঠ শুনতাই খুব এক্সাইটেড হয়ে গেছি, তাই সব কথা দেখছো না কেমন তালগোল পাকিয়ে গেছে। আশিয়া, আই মিস ইউ হিয়ার। উফ, সরি, তুমি তো আবার এসব কথা বলতে বারণ করেছ। আসলে নার্ভাস হলে কিন্তু মানুষ মনে যা লুকানো থাকে সেগুলাই করে, বুঝছ। আরাহাম, আপনি যে মুসলিম সেটা মনে আছে তো? না, এটা ও ভুলে গেছেন। আয়াত, আপনাকেই বলছি যদি এমন হয়ে থাকে তাহলে আমি আর কোনো দিন আপনার সাথে কথা বলবো না। আশিয়া, ওই না, এমন কেন বলছো তুমি? আমি তো এখন এমন কিছুই করিনি। তাহলে কথা কেন বলবে না? আর কে বলেছে আমি মুসলিম না? অবশ্যই আমি একজন গর্বিত মুসলমান। আরাহাম, না মানে? যে ব্যক্তি বা বস্তু আপনাকে আপনার ইসলাম থেকে, ঈমান থেকে, এমনকি নিজের থেকে নিজেকে ধীরে ধীরে দূর করে দেয় বা ভুলিয়ে দেয়, আমার মতে তার সাথে সম্পর্কটা না থাকাই ভালো। আর বিশ্বাস করেন, আমি কারো জীবনে এত কিছুর বিনিময়ে আসতে চাই না। সব কিছু সাথে নিয়ে, এমনকি যা আমার মধ্যে নাই সেটা শিখে মনের মধ্যে নিয়ে চলতে পছন্দ করব। আশিয়া, ঠিক বলেছ তুমি, কিন্তু বিশ্বাস করো আশিয়া, তোমার জন্য আমি কোনো কিছু ভুলিনি, বরং আমি নিজের মধ্যে অনেক কিছু খুঁজে পেয়েছে। আশিয়া, ভুল হলে সরি বলছি, কিন্তু প্লিজ তুমি কখনো আমার কাছ থেকে দূরে যাওয়ার কথা বলো না। ভালোবাসা শুধু হারতে শেখায় না, ভালোবাসা কিন্তু অর্জন করতেও শিখায়। আশিয়া, তুমি এখন কোথায় আছো? প্লিজ একটু বারান্দায় আসো না। আরাহাম, বারান্দায় কি করে আসব? আমি তো বাড়িতে না, আর বাসায় থাকলেও সম্ভব ছিল না। আমি তো আপনাকে বলেছি একবার।
আমি আর 10টা-5টা গার্লফ্রেন্ডের মতো হতে পারবো না। যখন তখন বললে বারান্দায় আসাটা আমার জন্য অনেক মুশকিল। প্লিজ ভালোবাসার অনুরোধ করে আর কোনো দিন এমন আবদার করবেন না। আসিয়া, আর যদি করি? তুমি কি জানো ভালোবাসায় কোনো রুলস আর রেগুলেশন মেনে চলে না। ভালোবাসায় তো একটু পাগলামি, একটু জিদ থাকবেই। আর আহাম, পাগলামি আর জেদ মানুষকে ওই সব কিছু করতে বাধ্য করে যা ইসলামের বিরোধী। আর আমি এমন সম্পর্কে নিজেকে জড়িয়ে আল্লাহ তালার কাছে পাপী হতে পারবো না। আসিয়া, আচ্ছা তুমি সব সময় ঠিক বলো। আমারই ভুল হইছে সরিয়েই যে কান ধরে বলছি। আসিয়া বলো না তুমি কোথায় আছো। আর আহাম, আয়াত আপনাকে বলতে পারিনি আমি বাগেরহাট যাচ্ছি দাদির সাথে। আর আপনি তো জানেন পপিকে ভাইয়া বাসায় আসতে নিষেধ করেছে, তাই ওর সাথে একেবারেই যোগাযোগ হতো না। অনেক কষ্ট করে আমার বোন আশ্রিকার ফোন থেকে ওকে কল করে বলেছি বাগেরহাট যাওয়ার কথাটা। তাই ও আমার আর দাদির সাথে বাগেরহাট যাচ্ছে ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদ দেখার জন্য। আপনার নাম্বার আমার জানা ছিল না, তাই আপনাকে এখানে আসার আগে বলতে পারিনি। এতটুকু ভুলের জন্য তো মাফি পাওয়া যাবে নাকি। আসিয়া, বাগেরহাট। আসিয়া তুমি এত বড় একটা কথা আমার কাছ থেকে কেন লুকাইছ। আর আহাম, মাফ করবেন, কোনো কথা লুকাইছি আমি? আয়াত আপনি একটু বুঝিয়ে বলবেন আমাকে। আসিয়া, এই যে তুমি আর আশ্রিকা দুজন যমজ বোন, তোমার কারণে আমি এতদিন আশ্রিকাকে ভুল করে তুমি ভেবে কত কি না বলেছি। আর আহাম, কি খোলা মুখ এবং ঠান্ডা ঘামের সাথে মুখমণ্ডল, খোলা মুখ এবং ঠান্ডা ঘামের সাথে মুখমণ্ডল, খোলা মুখ এবং ঠান্ডা ঘামের সাথে মুখমণ্ডল। আয়াত আপনি এসব কি বলছেন? আমি ট্রেনে আছি, তাই হয়তো আপনার কথাটা ঠিকভাবে বুঝতে পারিনি। আপনি আরেকবার বলবেন আমাকে। আসিয়া, আসিয়া আমি এতদিন তোমাকে অনেক ভুল ভেবেছি। আশ্রিকার সাথে যখনই কথা হয়েছে আমি এক নতুন আসিয়াকে দেখতাম। আচরণ, কথা বলা সব অন্যরকম। কিন্তু তুমি কখনো যমজ হওয়ার কথাটা আমাকে বলনি, তাই আমি বারবার ভুল করে আশ্রিকাকে আমার আসিয়া ভেবে কাছে যাওয়ার চেষ্টা করেছি, কথা বলেছি। আর সে মুহূর্তগুলাতে আমি তোমার এই অস্তিত্বটাকে অনেক মিস করেছি। আমি বুঝতে পারিনি যার মাঝে পরিবর্তন দেখে আমি এতটা চিন্তিত, এতটা বিষণ্ণ, সে আমার আসিয়া না। আসিয়া ছিল না বলেই ও আলাদা। আজ যখন আমি ওকে কতগুলা ফ্রেন্ড ছেলে মেয়ে মিলানোই ছিল, ওদের সাথে রাস্তায় পাশে ফুচকা খেতে দেখি, তাও বোরকা ছাড়া। তোমাকে বুঝাতে পারবো না আমার কতটা রাগ হয়েছে তখন। আমি ওর সামনে চলে যাই আর রাগে কিছু কথাও বলি। আর আশ্রিকা কি করল জানো? শুনলে তুমি অবাক হবে। আর আহাম, প্লিজ আপনি একটু চুপ করেন। আমি আর কিছুই শুনতে চাই না, আর জানতেও চাই না। শুধু এতটুকু বলতে পারি, আপনার সাথে এখন এই মুহূর্তে কোনো কথা আমার বলতে ইচ্ছে করছে না। আমি চিৎকার করে কথা বলতে পারি না বলে এর মানে এটা নয় যে আমার রাগ হয় না। আমি আল্লাহকে ভয় করে চলি বলে আমার অভিমান থাকতে নেই। আয়াত আপনিই তো আমাকে এত করে বারবার বিশ্বাস করতে বাধ্য করেছেন যে আপনি আমাকে অনেক ভালোবাসেন। তাহলে আপনি কি করে আমার অস্তিত্বটা চিনতে পারেনি বলেন? আমাকে কখনো ফুলহাতা, গলা বন্ধ ড্রেস আর মাথায় ওড়না ছাড়া দেখেছেন? আর আশ্রিকা তো সবসময় মডার্ন আউটফিট পরতে লাইক করে। মানলাম আমাদের চেহারায় ভীষণ মিল। ভালোবাসা থাকলে তার মধ্যে থেকেও পার্থক্য করে ঠিক চিনে নেয় আপনজনকে। আমার বাদিকে ঠোঁটের নিচে তিলটা কি আপনার চোখে পড়েনি আয়াত? যাই হোক, আপনার সাথে আমি আর কোনো কথা বলতে চাই না। আসিয়া, আসিয়া প্লিজ তুমি এমন করে বলো না। তুমি এভাবে কথা বললে আমার খুব কষ্ট হয়। আরাহাম, আরাহাম আমি পপি, আসিয়া না। ও মোবাইল আমাকে দিয়ে দিয়েছে। তুমি আসলেই এত বোকা কেন? পাশাপাশি বাড়িতে থাকো আর আসিয়াদের বাড়ির কারো সম্পর্কে কিছু জানো না।
আর এই ভুলটা কেন করলা? আচ্ছা রাখছি। আসিয়া রাগ করতেছে আমার উপর। পপি, প্লিজ পপি, একটা অনুরোধ রাখবে? আমার মোবাইলটা আসিয়া কানের কাছে একটু ধরো। আমি ওকে একটা কথা বলেই রেখে দিব। আরাহাম। আসিয়া শুনতে চাইছে না। এখন আমি কি করব বলো পপি? আজকের দিনটাই খারাপ। আসিয়ার ভাইয়া আমাদের বাসায় এসে আমার আম্মুর কাছে এসে আমার নালিশ করে যায়। আর আসিয়া আমার সাথে কথা বলতে চায় না। ওকে বাই বলেই কলটা কেটে দিল আরাহাম। হ্যালো, হ্যাঁ, কলটা কেটে দিছে পপি। আসিয়া সর্বনাশ হয়ে গেছে। আসিফ তোর আর আরাহামের কথা জেনে গেছে। আসিফ ভাইয়া সব জেনে গেছে পপি। পপির কথা শুনতাই আমার চেহারায় চিন্তার রেখাটা স্পষ্ট ফুটে উঠেছে। ভাইয়া জানা মানে বাবার ও জেনে যাওয়া। আর বাসায় প্রবলেম শুরু হয়ে যাবে আমাকে নিয়ে। পপি আয়াত কি এটাই বলল? সিরিয়াস করে বলেছে না আমি কথা বলতে চাইনি বলে বলেছে? বাসায় জেনে গেলে তো ঝামেলা হয়ে যাবে। বাবা জানলে প্রথমে হয়তো বিশ্বাস করতে পারবে না, অনেক কষ্ট পাবে। আসিয়া, আরে আরে তুই এত টেনশন করিস না। এই নে মোবাইল, আরাহামকে কল করে জিজ্ঞেস কর কি হয়েছে। তোর ভাই কিভাবে জানল? আরাহামদের বাড়িতে গিয়েও নাকি অনেক কিছু উল্টো পাল্টা বলে আসছে পপি। আসিয়া পপির হাত থেকে মোবাইলটা নিয়েও আবার ওকে দিয়ে দিল। না, এটা করাটা আরও বিপজ্জনক হতে পারে। ভাইয়া যে কোনো কিছু করে ফেলতে পারে। আমি চাই না আয়াত আর ওর পরিবারের কোনো ক্ষতি হোক। আমি আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ কঠিন পরিস্থিতি তাকেই দেন যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে, আর তার ধৈর্য পরীক্ষা করে দেখে। এমন পরিস্থিতিতে যে ব্যক্তি হতাশ হয়ে হার মেনে নেয় আর আল্লাহর পাকের উপর থেকে নিজের ঈমান সরিয়ে নেয়, সে কিন্তু আর যাই হোক একজন মুসলিম হতে পারে না। আর আমি কোনো ব্যাপারেই ধৈর্য হারা হব না। আল্লাহ তার রহমত সবার উপরে বর্ষণ করে, একদিন আগে আর একদিন পরে। এটা বলে পপির দিকে তাকালো। আসিয়ার চোখের ভাষা স্পষ্ট বলে দিচ্ছে ওর ঈমান, ওর আল্লাহ পাকের প্রতি ভালোবাসা কতটা সুদৃঢ়। এখন আর চিন্তার কোনো রেখা আসিয়ার চোখে নেই। আসিয়া, তুই কি করে এমন সিচুয়েশনে ও এত সুন্দর করে নিজেকে সামলে মনকে কন্ট্রোল করে কথাগুলো বলছিস? নূর, তোর কি কোনো ভয় লাগছে না? বাসায় যাওয়ার পর যদি তোকে বকাঝকা করে সবাই, আর আঙ্কেল যদি ওই ছেলেটার সাথে তোকে আবার বিয়ে দিয়ে দিতে চায়, তখন তুই কি করবি বল? তোর মনে কি আরাহামকে হারানোর ভয় নাই? পপি, জানালার বাহিরে দেখ, আকাশে কি সুন্দর মেঘ মেঘ করেছে। কালো বাদলে সম্পূর্ণ আকাশটা ছেয়ে গেছে। আল্লাহ কি সুন্দর করে সব সৃষ্টি করেছে। আমি কেন কোনো ব্যাপারে টেনশন করব বলতো? যার জন্য যা ভাবনা চিন্তা করার আল্লাহ তাআলা নিজেই সেটা আমার জন্মের আগেই করে রেখেছে। আমি এসব কিছু নিয়ে ভাবি না। এক মুহূর্তের জন্য এমন সব খেয়াল আমার মনে ঘুরপাক খাচ্ছিল, কিন্তু যখনই আমি আমার চোখের পাতা বন্ধ করে নিজের মনকে শান্ত করার জন্য আল্লাহকে ডাকলাম, তুই বিশ্বাস করবি না, সেই মুহূর্ত থেকে আমার মনে কোনো চিন্তা কাজ করছে না। আয়াত কোনো বস্তু না যে হারিয়ে যাবে। আয়াত রক্ত মাংসের গড়া একটা মানুষ, যাকে আল্লাহ আমার জন্য হয়তো পৃথিবীতে পাঠিয়েছেন। আর এজন্যই আয়াত হয়তো আমার সামনে সেদিন হঠাৎ এভাবে এসেছিল, যাতে আমি তাকে দেখি। তা না হলে তুই ভেবে দেখ, আয়াত আর আমাদের বাড়ি এত কাছাকাছি হওয়া সত্ত্বেও আমরা একে অপরকে এর আগে কখনো দেখিনি। কোনো জানা শোনা ছিল না। এখনও আল্লাহ চাইলে দূরে রাখতে পারত আয়াতকে। সেদিন এভাবে আমার সামনে এনে দাঁড় করাতো না। বৃষ্টিতে আয়াত আমার কাছে সাহায্য চাইছিল। ভাবতে পারিনি কখনো এই ছেলেটাকে নিয়ে আমি এত ভাবব। আল্লাহ মহান, সব ঠিক হয়ে যাবে। ভাইয়া আয়াতকে কিছুই করতে পারবে না। আসিয়া, কি সুন্দর মেঘ করেছে, তুই দেখ বেশি করে। মানলাম আল্লাহ রহমত করে সবার উপর।
কিন্তু নূর ও কিন্তু ঠিক। সবকিছু আল্লাহর ভরসায় ফেলে রাখাটা ঠিক না। নিজেরও চেষ্টা থাকতে হয়। নিজের চেষ্টা না থাকলে আল্লাহ হেল্প করতে পারবে না। ছেলেটা তোকে ভালোবাসে, তোর কি ওর প্রতি কোনো দায়িত্ব নাই? তুই কি বুঝাতে চাইছিস? তোর সাথে আরাহামের বিয়ে না হলে তুই কি সেটা ভাগ্য বলে মেনে নিবি? আকাশে যে মেঘ দেখতে পাচ্ছিস তুই, এখন এগুলা তোর আরাহামের কষ্ট দেখ তুই। একটুও আকাশ ফেটে পানিও পড়বে। রাগে কথাগুলো বলল পপি। তোকে বলছে আয়াতের কথা বলা বন্ধ কর একটু প্লিজ। দাদি পাশে আছে, শুনলে সমস্যা আছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না পপি। আসিয়া, কি কথা? বুঝছি, আসিফ তোর আর আরাহামের কথা জানল কেমনে? দেখ, আমি কিন্তু বলিনি। এই তোকে ছুঁয়ে বলছি পপি। আরে কি এসব পাগল নাকি তুই? আমি ভাবছি অন্য কথা। ভাইয়া তোকে এখন সহ্যই করতে পারছে না কেন? তোকে বাসায় আসতে ও নিষেধ করেছে। তোর কি মনে হয় ভাইয়া এমন কেন করছে? আসিয়া। পপি কিছু বলতেই যাচ্ছিল, তখন ট্রেন তার গন্তব্য পৌঁছে গেছে। তাই আসিয়া ওর দাদিকে ধরে ট্রেন থেকে নামালো। পপিও চুপ হয়ে গেল। আশরিকা নিজের রুমে বসে ভিডিও গেম খেলছে, তখনই আসিফ ওর রুমে আসল। আশরিকা, আসিফ। আসিফের কণ্ঠ শুনতাই আশরিকা ভয়ে চমকে উঠল। সাথে সাথে আশরিকা মোবাইলটা হাত থেকে খাটের উপর রেখে দিল। ভাইয়া তুমি? আশরিকা, তুই ওই ছেলের সাথে কোথায় গেছিলি? আর একদম মিথ্যা বলবি না বলে দিলাম। আমি নিজে তোদের দুজনকে একসাথে সিএনজি থেকে নামতে দেখেছি। আসিফ, কই, আমি কোথাও যাইনি তো। আমি তো আজ বাসা থেকেই বের হয়নি। আর কোনো ছেলের কথা বলছো তুমি? আশরিকা। আশরিকা ভয়ে সোজাসুজি মিথ্যা বলে দিল। বাড়িতে মেহমান আছে, তাই কোনো সিন ক্রিয়েট করতে চাই না। খুব শান্তভাবে জানতে চাইছি সত্যিটা কি। আর কোনো ছেলে তুমি যেহেতু চিনোই না, জানো না, তাহলে ওই ছেলের সাথে একই সিএনজিতে কি করছিলে? আসিফ। আশরিকা কাদো মুখ করতে শুরু করল। আসিফ ধমক দিতেই আশরিকা কান্না আরম্ভ করে দিল। ভাইয়া, আমি চিনি না তো। আশরিকা। আরাহাম তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে যাচ্ছে। আরাহাম, কোথায় যাওয়ার জন্য রেডি হয়েছ? আর কে কল করেছে তোমাকে? আম্মু। আম্মু, কোথায় যাচ্ছি সেটা পর বলবো। এখন আমার তাড়াতাড়ি যাওয়া উচিত। আরাহাম। না, তুমি এখন কোথাও যাবে না। যাও, রুমে যাও বলছি। আব্বু। আব্বু, এমন কেন করছো তোমরা? আমি কেন যাব না? আমি বাগেরহাট যাচ্ছি আশিয়ার কাছে। তোমরা তো জানো হাউ মাচ আই লাভ হার সো মাচ। আরাহাম। আমার আর সহ্য হচ্ছে না। তুমি বুঝাও তোমার ছেলেকে। আমি চাই না ওই মেয়ের জন্য আমার বাবুর হাত পা কেউ ভাঙুক। বাবু, মেয়েটার আচরণ আমাকে খুব অবাক করেছে কাল। এক মুহূর্তে এত শান্ত, আরেক মুহূর্তেই চঞ্চল। রুমের ভিতরে লাইট পাথর ছুঁড়ে। আম্মু। আম্মু, তুমি ভুল বুঝতেছ। এইটা আশিয়া না। আশরিকা আশিয়ার যমজ বোন। এটাও আমার ও জানা ছিল না। আমিও মাত্রই জানতে পারছি। আম্মু প্লিজ, আমি যাই। আরাহাম। আমি না করলে কি তুই শুনবি? যা, আর শোন সাবধানে, ওকে? আম্মু। লাভ ইউ আম্মু। আরাহাম। আশিয়া মসজিদের বাহিরে বসে আছে। হঠাৎ রোদের আলোতে ওর পাশে এক ছায়া দেখতে পেল। ছায়া দেখতেই আশিয়া উঠে দাঁড়ালো চলে যাওয়ার জন্য। ঠিক তখনই আরাহাম আশিয়ার বোরকার ওড়নাটা আলতো হাতে টেনে ধরে বলল, আমি আসছি বলে তুমি চলে যাবে? আরাহাম। আশিয়া আয়াতের কণ্ঠ শুনে অবাক হয়ে গেল। আর এক মুহূর্ত সময়ও নষ্ট না করে সাথে সাথে ঘুরে তাকাল। আয়াত, আপনি এখানে কিভাবে? প্লিজ চলে যান। আশিয়া। চুপ 1 মিনিট।
তুমি যখন থেকে আমাকে চিনো, আর আমি তোমার সামনে এসে কথা বলার চেষ্টা করেছি, তুমি কি করেছ? ও করনি, শুধু একটা কথাই বলেছ চলে যান। তোমার জন্য এত দূর এসেছি, সারপ্রাইজ দিব ভেবে। আমি ভাবছি তুমি খুশি হবে, কিন্তু তুমি তো শুধু গাল ফুলিয়ে বলল বাচ্চাদের মতো আরাহাম। আসিয়া আরাহামের কথা শুনে হেসে দিল। জনাব, এখানে সবাই ইবাদতের জন্য আসে, মনের শান্তির জন্য আসে। আর আপনি কি বললেন আমার জন্য? তওবা করেন প্লিজ। আচ্ছা, আমাকে শুনিয়ে তওবা করতে হবে না, মনে মনে বললেই হবে। সারপ্রাইজ তো হয়েছি, আর এখন পর্যন্ত আমার বিশ্বাস হচ্ছে না, হাত কাঁপছে আমার। আপনি আমার চোখের দিকে ভালো করে দেখলে খুশি ও দেখতে পাবেন। আসিয়া, আসিয়া বসো না আমার পাশে। প্রমিজ, তোমাকে টাচ করব না, এতেটুকু দূরত্ব ঠিক আছে। আরাহাম, হুম। আসিয়া, আসিয়া তুমি হঠাৎ এখানে কেন এসেছ? আরাহাম, এখানের ইতিহাস জানেন আপনি? এখানে যে পীর ছিল, সে এই ৬০ গম্বুজ মসজিদটা বানানোর জন্য রাতের অন্ধকারে তার রুহানি শক্তি দিয়ে ইন্ডিয়া থেকে পাথরগুলো পানিতে ভাসিয়ে আমাদের দেশে নিয়ে আসছে। এই সেই পাথর যা দিয়ে এত সুন্দর করে মসজিদটা তৈরি হয়েছে। এখানে আসলে ভিতর থেকেই মনে এক শান্তি অনুভব করি। এখন এমন শক্তি কারো নেই, না এমন ইবাদত করার আত্মা। বেশি বেশি ইসলামের জীবনী শক্তি পড়বেন, তাহলে আল্লাহ আর ইবাদত ইমানের প্রতি ভালোবাসা আরও বেড়ে যাবে। আসিয়া, আমার জন্য তো ইবাদত তুমি, জান্নাত তুমি, আর আমার ইমান তুমি। আরাহাম, ছি ছি, তওবা করেন, আল্লাহ নারাজ হবে। রেগে বলল আসিয়া। আশরিকা কান্না বন্ধ করতে বলছি না, বাসায় মেহমান তাই কিছু বললাম না। আর কোনো দিন ওই ছেলের আশপাশে যাতে না দেখি তোকে। আসিফ, আসিফ রুম থেকে চলে যেতেই উফফ, কি যন্ত্রণা শুরু হল। বিনা কারণে ঝামেলায় পড়ে গেলাম তো। ওই বেটাকে আমি ছাড়ব না, ওর জন্য যত ঝামেলা হচ্ছে মনে মনে চলবে।